আজকের যে ক্লাসের যে আলোচনার বিষয়, আমরা আগের ক্লাসে প্রথম ক্লাসে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের উপর ক্লাস করেছিলাম। তার আগের দিন নিলয় স্যার হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার গুলোকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছিলেন। আজকে আমরা মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন ইউনিট 9 আমাদের সিলেবাসের মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির কিভাবে পরীক্ষা হয়, মানে বুদ্ধির পরীক্ষার টেকনিকগুলো বা পদ্ধতিগুলো কি, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে আমরা এই ক্লাসে দেখবো যে বুদ্ধিকে কিভাবে ইভালুয়েশন করা হয়। দেখো, বুদ্ধি বলতে কি বুঝি, বুদ্ধির সংজ্ঞা, ডেফিনেশন, বৈশিষ্ট্য, বুদ্ধির যে থিওরি গুলো আছে, হ্যাঁ, একক উপাদান তত্ত্ব থেকে শুরু করে দ্বি উপাদান তত্ত্ব, গেস্টাল থিওরি, আরো বহুত রকম থিওরি গুলো আছে, যেগুলো আছে মানে যতগুলো থিওরি আছে সেগুলো আমরা এখানে আলোচনা করছি না। আমরা এখানে আলোচনা করব যে বুদ্ধির পরীক্ষা করা বা বুদ্ধিকে টেস্ট করার যে ইভালুয়েশন করার যে মেথড গুলো আছে, যা বা যেসব সায়েন্টিস্টরা, শিক্ষাবিদরা, বিদ্যারা বা মনোবিদরা বুদ্ধি পরিমাপ করার, মানে তোমার বুদ্ধিটা কতটা, সেটা পরিমাপ করার যেসব উপায়গুলো বের করেছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আজকে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্টেলিজেন্ট টেস্টিং, অর্থাৎ এই যে বুদ্ধির যে পরীক্ষা করার এর ইতিহাসটা কি। একদম প্রাচীনকালে তো মানুষ আর বুদ্ধি পরিমাপের জন্য ছোটেনি, একটা নির্দিষ্ট সময় করে করে মানুষ বুদ্ধি পরীক্ষা বা বুদ্ধিকেও যে পরিমাপ করা যায়, মাপা যায়, সেই বিষয়টা থেকে যায়। তো এই বুদ্ধির পরীক্ষাগুলোর এসেনশিয়াল প্রপার্টিস কি, বুদ্ধির কত রকমের টেস্ট হয়, ইন্ডিভিজুয়াল টেস্ট, গ্রুপ টেস্ট কাকে বলি, ভার্বাল নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স বলতে কি বুঝি, কালচার ফেয়ার টেস্ট বলতে কি বুঝি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমত দেখো, যদি আমরা প্রাচীন যুগের দেখি যে দেখো মানুষ এই বুদ্ধি, মানে বুদ্ধি একটা সমস্ত কাজে লাগতো, এটা একদম মানে মানুষ যখন থেকে বিবর্তনের পরে পরে মানুষ একদম আদিম মানুষ থেকে এখন পর্যন্ত যত উন্নতির পেছনে কিন্তু সমস্ত পেছনে কিন্তু আমাদের এই বুদ্ধি বা হিউম্যান ব্রেন, মানে মানুষ আজকে সমস্ত পশু পাখির থেকে মানে সবচেয়ে বড় প্রাণী বা সবচেয়ে মহান মহান প্রাণী এই জন্য হয়ে গেছে কারণ মানুষের বুদ্ধি বা মানুষের ব্রেন অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি। তো বেসিক্যালি প্রথমত হচ্ছে দেখো, প্রথম দিকে বুদ্ধিটাকে কিন্তু এত গুরুত্ব, মানে বুদ্ধি পরিমাপ করব, বুদ্ধি নিয়ে চর্চা করবো, এগুলো গুরুত্ব দেওয়া হতো না। 19th সেঞ্চুরির বা 19th শতাব্দীর প্রথম দিকে যখন ওই যে ধরো মানে মানসিক রুগীদের যে মানে হসপিটাল গুলো, যেটাকে আমরা মানে আমাদের মানে পাগলা গারদ বলি যেটাকে আর কি, এতে। তো বেসিক্যালি এই যে মানসিক রুগীদের তাদের কিন্তু ট্রিটমেন্ট করার জন্য এখানে কিন্তু বেসিক্যালি প্রথম 19 শুরুর দিক থেকে এইভাবে মানসিক রুগীদের ট্রিটমেন্ট শুরু হয়। এবং এই ট্রিটমেন্ট, এই যে মেন্টাল রিটার্ডেশন, এই যে তাদের মেন্টালি প্রবলেম, সেই ট্রিটমেন্ট গুলো করতে গিয়ে আমাদের কিন্তু ইন্টেলিজেন্ট বা বুদ্ধি টেস্ট, ইন্টেলিজেন্ট টেস্টিং অফ ইন্টেলিজেন্স, এইটা মানে একটু একটু করে শুরু হয়। এর পরবর্তীকালে এর পরবর্তীকালে একজন ফ্রান্স ফিজিশিয়ান যার নাম হচ্ছে ইকুইরিয়াল, সে হচ্ছে 1838 খ্রিস্টাব্দে নোট করে যে মেন্টাল রিটার্ডেশন বা মানসিক আমাদের যে বৈষম্য বা মানসিক যে ভারসাম্যহীনতা, এগুলোর উপর কিন্তু এগুলো প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা, কেউ একটু বেশি মানসিক ভারসাম্য হয়, কেউ একটু কম মানসিক ভারসাম্য হয়। তো বেসিক্যালি এটা কেন হয় সেগুলো নিয়ে এরা, তো এ কি করলো, এভাবে মেন্টাল রিটার্ডেশনকে আমাদের ডিভিশন করতে শুরু করলো, ক্লাসিফিকেশন, যে কাকে মেন্টাল এর মেন্টাল রিটার্ডেশন হাই, এর মিডিয়াম, এর লো, এভাবে ভাগ করতে লাগলো। বেসিক্যালি কি হলো, এই ভাগটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুইস্টিক এবিলিটি, অর্থাৎ ব্যক্তির যে ভাষাগত ক্ষমতা, দক্ষতা, তার উপর বেশ করে সে কিন্তু ভাগ করতে লাগলো। অর্থাৎ বুদ্ধিকে ভাগ করা হচ্ছে, যে মানে বেসিক্যালি কেউ কম বুদ্ধি, কেউ বেশি বুদ্ধি, কেউ মধ্যমনে বুদ্ধির, এরকম ভাবে ভাগ করা হচ্ছে। কিন্তু কোথা থেকে শুরু হচ্ছে, মেন্টাল রিটার্ডেশন দিয়ে, সুস্থ মানুষকে দিয়ে কিন্তু মানে চর্চা শুরু হয়নি। পরবর্তীকালে মানে তুমি যদি এখনো সুস্থ মানুষকে যদি বুদ্ধি, তোমার যদি বলা হয় এসো তোমার আইকিউ টেস্ট করবো, তাহলে তোমাকে মনে করা হবে যে তুমি তো, আমি কি বোকা নাকি, বা আমার কি বুদ্ধি নেই নাকি, আমার আইকিউ টেস্ট করতে হবে। তো বেসিক্যালি এই জায়গাগুলো কিন্তু প্রথমে শুরু হয়। তারপরে এনিও একজন ফ্রান্স ফিজিশিয়ান, হ্যাঁ, চিকিৎসাবিদ, সে হচ্ছে সিজিয়ান, 1837 খ্রিস্টাব্দে সে কিন্তু কি করলো, ফার্স্ট মেন্টালি রিটার্ডেড চিলড্রেনদের জন্য ফার্স্ট স্কুল তৈরি করলো, যারা মানসিকভাবে একটু ভারসাম্যহীন বা মানসিকভাবে একটু তাদের সমস্যা আছে, তাদের জন্য প্রথম স্কুল প্রতিষ্ঠা করলো কে, সেগুইন, ফ্রান্স ফিজিশিয়ান মানে চিকিৎসক। তিনি কিছু তিনি কি করলো, প্রথম মেন্টাল রিটার্ডেশনদের জন্য একটা স্কুল তৈরি করলো। সেখানে কি করলেন, তিনি ট্রেনিং মেথড ইউজ করলেন। তিনি বেসিক্যালি সেখানে তাদের ট্রেনিং দিতে শুরু করলো, বিভিন্ন সোশিয়াল, সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল ট্রেনিং দিতে শুরু করলো, এক্সারসাইজ করাতে শুরু করলো, যাতে তাদের মেন্টাল রিটার্ডেশন বা সেন্সারি অর্গানগুলো ভালোভাবে কাজ করে, নিজের হাত পা ঠিকঠাক করতে পারে। তো এইভাবেই বেসিক্যালি ভিত তৈরি হচ্ছে আমাদের মেন্টাল, মানে ইন্টেলিজেন্স সম্পর্কে বা ইন্টেলিজেন্সের পরিমাপ সম্পর্কে ভিত তৈরি হচ্ছে। এই ভিত কিন্তু বেসিক্যালি শুধু মানে মনোবিদ্যারও ভিত হিসেবে তৈরি হচ্ছে। এরপরে স্যার ফ্রান্সিস গ্যালটন, যেটা 1883 খ্রিস্টাব্দে, ইনি একজন ইংলিশ বায়োলজিস্ট ছিলেন।
ইনি কি করলেন? হু বিলিভস দ্য এবিলিটি টু পারসিভ ডিফারেন্স অ্যামং স্টিমুলাস ওয়াজ অ্যাসোসিয়েটেড জাজমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স। তিনি দেখলেন যে জাজমেন্ট এবং ইন্টেলিজেন্সের ক্ষেত্রে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা পার্থক্য আছে, ডিসক্রিমিনেশন আছে, সেন্সারি ডিসক্রিমিনেশন। দেখবে যার প্রত্যক্ষণ করার ক্ষমতা একটু ভালো, তার দেখবে বুদ্ধি বেশি। হ্যাঁ, যে এক নজরে দেখে সবটা মনে রাখতে পারে, তাকে আমরা বলি কি যে বুদ্ধিটা এর একটু বেশি। তো এই সেন্সারি যে পারসেপশন বা সেন্সারি ডিসক্রিমিনেশন সবার চেয়ে আলাদা আলাদা হয়, এটা কিন্তু স্যার ফ্রান্সিস মানে গ্যালটন কিন্তু এই বিষয়গুলো বলতে থাকবে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে ভিত, ঠিক আছে। কিন্তু আধুনিকভাবে হিস্ট্রির ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট, মানে ইতিহাসের প্রথম ইন্টেলিজেন্ট টেস্ট আবিষ্কার করলো হচ্ছে অ্যালফার্ড বিনে। অ্যালফার্ড বিনে এবং সিমন। অ্যালফার্ড বিনে এবং তাহলে বুদ্ধির প্রথম কে আবিষ্কার করে, মানে বুদ্ধির ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট কে আবিষ্কার করে? টেস্ট আবিষ্কার করে হচ্ছে বিনের 1904 খ্রিস্টাব্দে। তো ফ্রান্স গভর্নমেন্ট, ফ্রান্সের সরকার কি করছে? আলফ্রেড বিনেটকে একটা টুল তৈরি করার মানে আদেশ দিয়েছিল আর কি, যে বলেছিল যে আমাদের দেশে বা আমাদের ফ্রান্সে যেসব বিলো এভারেজ ইন্টেলিজেন্স আছে, যারা খুব কম বুদ্ধিমান ছেলে মেয়েরা আছে, শিক্ষার্থীরা আছে, তাদের জন্য একটা স্পেশাল এডুকেশনের, না বলছি শোনো, এটা ভিত্তিটা তৈরি হচ্ছে এখানটা থেকে। হ্যাঁ, বলছি। তো বেসিক্যালি ভাই মানে এই 1904 খ্রিস্টাব্দে তাকে বলা হয় তৈরি করতে, ঠিক আছে। এবং 1904 খ্রিস্টাব্দে তাকে বলা হয়, কে বলে? ফ্রান্স গভর্নমেন্ট। যে হচ্ছে আলফ্রেড বিনেকে বলা হয় যে আমাদের দেশে যতগুলো মেন্টালি রিটার্ডেড চাইল্ড আছে, মানে যারা একটু মেন্টালি, যাদের একটু সমস্যা আছে, তাদের স্পেশাল এডুকেশন দেওয়ার জন্য, যেটাকে আমরা এখন ইনক্লুসিভ এডুকেশন বলছি, সেই ইনক্লুসিভ এডুকেশন দেওয়ার জন্য 1904 সালে বলা হয় কি, তাকে একটা মেজারমেন্ট টুল তৈরি করতে বা ইন্টেলিজেন্ট মেজারমেন্টের একটা স্কেল তৈরি করতে বলা হয়, আদেশ দেওয়া হয়। এবং তার উপর বেশ করে 1905 সালে বিনেট কি করে? বিনেট এবং থেডর সিমন্স ডেভেলপ করে ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট, যাকে আমরা বলছি ফার্স্ট বিনট সাইমন স্কেল। তাহলে 1905 সালে, হ্যাঁ তুমি যেটা বললে যে 1905 সালেই ফার্স্ট ইন্টেলিজেন্স স্কেলটা তৈরি হয়, এবং 1904 সালে বেসিক্যালি তাদের বলা হয় যে তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়, ঠিক আছে। তো এরপরে 1905 সালের এই যে বিনোদ সাইমন, হ্যাঁ বলো। বিনেট মানে এগুলো তো বিদেশি নাম, আমরা ভারতীয়রা উচ্চারণ করলে অলরেডি সমস্যা হবেই। ঠিক আছে, বানানটা, স্পেলিংটা ভুল হবে না, স্পেলিং ঠিক থাকবে, ঠিক আছে। তো বিনেট বলতে পারো, বিনেট সাইমন স্কেল, এই মানে বাংলা বিনে বলে, বিনেট মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে লেখা আর কি, ঠিক আছে। তো বেসিক্যালি বিনে, হ্যাঁ হ্যাঁ, বিনে এবং বিনেট সাইমন স্কেল 1905 সালে। এখানে বেসিক্যালি 30টা প্রবলেম ছিল, এবং এই যে স্কেলটা, এটা হচ্ছে ছোট শিশুদের, নর্মাল চিলড্রেন, মানে সাধারণতভাবে প্রথমে তৈরি করা হয়েছিল ছোট শিশুদের জন্য। বিনেট বা বিনে সাইমন স্কেল যেটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে আছে নিশ্চয়ই, হ্যাঁ। 3 থেকে 11 বছর শিশুদের বেসিক্যালি তৈরি করার জন্য প্রথমে হচ্ছে একটা ইন্টেলিজেন্স স্কেল তৈরি করা হবে, যেখানে কি হচ্ছে কম্পোনেন্ট অফ ইন্টেলিজেন্স হিসেবে কি থাকছে, যে একটা শিশু কতটা জাজমেন্ট করতে পারছে, কতটা রিজনিং বা যুক্তি দিতে পারছে, কতটা সামগ্রিকভাবে বিষয়গুলোকে উপস্থাপন করতে পারছে, তার উপর বেস করে একটা। এরপরে এই যে স্কেলটা, এই 1905 সালের যে বিনেট বা বিনে সাইমন স্কেল, সেটা অ্যাডমিনিস্ট্রেট নর্মাল চিলড্রেনদের জন্য কিন্তু প্রয়োগ করা হয়, ঠিক আছে। মেন্টালি রিটার্ডেড চিলড্রেনদের জন্য প্রয়োগ করা হয়, এবং অ্যাডাল্টদের জন্য পরবর্তীকালে আছে, সেটা বলছি। তো এরপরে এই যে বিনে বা বিনেট সাইমন স্কেল, এর কিন্তু প্রচুরবার রিভিশন হয়েছে, অনেকবার রিভিশন হয়েছে, ঠিক আছে, রিভিশন হয়েছে। তো এরপরে এই বিনে সাইমন স্কেলকে 1908 সালে বিনেট সাইমন্স কিন্তু রিভিশন করে, পুনরাবৃত্তি করে। তারা 1905 সালে যে আইটেমগুলো রেখেছিল, যে 30টা আইটেম রেখেছিল, সেই আইটেমগুলো থেকে অনেকগুলো আইটেম কি করে? বাদ দেয়, এবং সেখানে নতুন আইটেম যোগ করে। এবং এই 1908 সালে মেন্টাল লেভেল, কনসেপ্ট অফ মেন্টাল লেভেল বা মেন্টাল এজ যাকে আমরা বলি, মানসিক বয়স, আইকিউ মেজারমেন্টের বিষয়টা আমরা দেখবো, তোমরা জানো অনেকেই। তো সেইটা বেসিক্যালি কি করছে? সেই কনসেপ্টটা দেয়, হ্যাঁ, যে মেন্টাল এজ বা মেন্টাল লেভেল। ধরো আমার বয়স 18 বছর, আমি 20 বছর, বা আমার বয়স হচ্ছে ধরো 16 বছর, আমি মাধ্যমিকে পড়ি, ক্লাস 10-এ পড়ি, কিন্তু আমি 12 ম্যাথ পড়তে পারি। তাহলে বেসিক্যালি আমার মানসিক বয়স কত, মেন্টাল এজ কত হবে বলতো? মেন্টাল এজ কিন্তু আমার 2 বছর, মানে 18 বছর, তাই না? তো বেসিক্যালি আমাদের সাধারণ নর্মাল এজ এবং মানসিক বয়স বা মেন্টাল এজ, সেটা কিন্তু আলাদা আলাদা হয়। হ্যাঁ, যাদের মেন্টাল সাধারণ বয়স, ধরো ধরো তুমি 18 বছরের ছেলে, তুমি 20 বছরের কাজ করে দিচ্ছ,
তাহলে তোমার বলবে ইন্টেলিজেন্স বা মেন্টাল এজ বেশি, তোমার ইন্টেলিজেন্স হাই হবে। এবং যদি বলা হয় যে তোমার 18 বছর ছেলে কিন্তু তুমি 10 বছরের ছেলেরা যে কাজ করে সেটাই পারো না, তাহলে তোমার মেন্টাল এজ কম বা বুদ্ধিও কম হবে। তো বেসিক্যালি এইভাবে মেন্টাল এজ এজ সম্পর্কে কিন্তু এই বিনেট 1908 সালে এই কনসেপ্টটা আছে, মেন্টাল এজ কনসেপ্ট। তো এখানে দেখো মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ বলতে কি বুঝি। তাহলে মেন্টাল এজ বলতে সাধারণভাবে আমরা ক্রোনোলজিক্যাল এজ মানে আমাদের যে নর্মাল বয়স, যার যেরকম বয়স, কারো ধরলাম 20 বছর, 25 বছর, 30 বছর, যার যেরকম বয়স, সেটা হচ্ছে আমাদের ক্রোনোলজিক্যাল এজ। আর মেন্টাল এজ মানসিক বয়স হচ্ছে, বয়স হচ্ছে যে কি আমাদের বুদ্ধির ওপর আমাদের মানসিক বয়স বয়স নির্ধারণ হয়। মানসিক বয়স কিভাবে পরিমাপ করা হয় বলতো? মানসিক বয়স পরিমাপ করার নিয়ম হলো যে ধরো আমার একজন শিশুর বয়স 10 বছর, তাহলে কি তার ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে কি 10 বছর, 10 ইয়ার্স। ঠিক আছে, এইবার তার মেন্টাল এজ কিরকম হবে সেইটা পরিমাপ করার জন্য তাকে এই 10 বছরের কিছুটা আগে পর্যন্ত ধরো প্রশ্ন করা শুরু হলো। ধরো একটা 5 বছর শিশু যে, বা ধরো 6 বছর, 7 বছর, 8 বছর, ধরো 8 বছরের শিশুকে যে প্রশ্নের উত্তর দিতে পারে তাকে সেই প্রশ্নগুলো বলা হলো। এরকম 10টা প্রশ্ন করলো, তাহলে সে ধরো 10টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিল। বেসিক্যালি এটা 6 ধরলে সুবিধা হবে, 6টা প্রশ্ন করলো, 6টা প্রশ্ন সঠিক আনসার দিল। এরপরে কি করা হবে, ধরো তাকে 9 বছরের প্রশ্ন জিজ্ঞেস করা হবে। 9 বছর বয়সে শিশুরা যে প্রশ্নের উত্তর করতে পারে সেই প্রশ্ন জিজ্ঞেস করা হবে। এখানে ধরো 6টার সে 4টে দিল, 4টে অ্যান্সার দিল। আবার তাকে 10 বছর বয়সের একটা প্রশ্ন দেওয়া হলো, সেখানে দেখা গেল যে 6টার প্রশ্ন একটারও অ্যান্সার দিতে পারলো না। বেসিক্যালি তার মানসিক বয়স কত হবে জানো তো? তার মানসিক বয়স হবে এই 8 বছরে 6টা ঠিক করেছে, তাহলে 8 বছর। আর এই যে 4 বছরের এই যে 9 বছরের যে প্রশ্নগুলো থাকে সেখানে 4টে করেছে, মানে এখানে 4 দুগুণে 8 বছর, তাহলে 8 ইয়ার্স 8 মান্থ হবে। 8 মান্থ, 8 বছর 8 মান্থ হবে তার মানসিক বয়স। ঠিক আছে, বুঝতে পারলাম কি 8 বছর 8 মাস কি করে হচ্ছে, মানে এক একটা প্রশ্ন এক একটা প্রশ্ন 2 মাস বয়স হিসেবে, যে একটা প্রশ্ন ঠিক করেছে মানে তার 2 মাস বয়স বেশি। এখানে যেহেতু 4টে মাস প্রশ্ন, এখানে দেখো ছটা প্রশ্নই আমি 1 বছরের করছি, তাহলে 12টা, মানে একটা প্রশ্ন করলে 12 মাস, যেহেতু তাহলে দুটো প্রশ্ন হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, সাধারণভাবে না বয়স না, এভাবে প্রশ্ন অনুযায়ী যে স্কেল আছে সেই স্কেলে ধরো যে কোনো আইকিউ মেজারমেন্টের স্কেলে মেন্টাল এজ ক্যালকুলেট করার বা করার দেওয়া আছে। সে যদি বলে না আমার 6টা প্রশ্ন নয়, এখানে আমি 12টা প্রশ্ন দিয়েছি, 12টার যদি 12টা প্রশ্ন ঠিক করে তাহলে বলা হবে তার বয়স 1 বছর। যদি কেউ বলে যদি আমি 6টা প্রশ্ন দিচ্ছি, তাহলে আমি দুটো করে প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তর করতে পারলে তার বয়স হবে 2 মাস, 6টা প্রশ্নের উত্তর করতে পারলে তার 1 বছর হবে। এভাবে মানে তারা একটা গাইডলাইন দিয়ে দেয়, যেসব টুলগুলো ইউজ করা হয় টুল ইউজের ম্যানুয়াল দিয়ে দেয়, বুঝলে? স্কেল আইকিউ যেগুলো হয় তার একটা ম্যানুয়াল থাকে যে কিভাবে কার জন্য কত নাম্বার হবে, সেটা আলাদা হতে পারে ক্ষেত্র বিশেষে। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট মেন্টাল এজ কিভাবে ক্যালকুলেট করা হয় তার একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, যে আমি বললাম যে 6টা প্রশ্ন, প্রতি প্রশ্নের জন্য 2 মাস করে রাখলাম, একটা এখানে যে প্রতি প্রশ্নের জন্য 2 মাস করে রাখলাম। তো এখানে যেহেতু 4টে প্রশ্ন করেছে তাহলে 8 মাস, তাহলে 8 বছর 8 মাস হচ্ছে তার বয়স। ঠিক আছে, তাহলে তার 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 মেন্টাল এজ, তাহলে নর্মাল বয়স কত ছিল? নর্মাল বয়স ছিল 10 বছর, আর মেন্টাল এজ কত হয়েছে? 8 বছর 8 মাস। ঠিক আছে, তাহলে বেসিক্যালি তার আইকিউটা কি কম না বেশি হবে? আইকিউটা কিন্তু কম কম হবে। এবার আমাদের আইকিউ কিভাবে হচ্ছে সেটাও আমরা পরিমাপ করে দেখবো। তো এই হচ্ছে মেন্টাল এজ। এরপরে এই মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজের উপর বেশ করে আমাদের আইকিউ নির্ধারণ করা হয়, আইকিউ পরিমাপ করা হয়, বুদ্ধি পরিমাপ করা হয়, যাকে আমরা বুদ্ধাঙ্ক বলি। ইন্টেলিজেন্স কোশেন্ট, আইকিউ, ইন্টেলিজেন্স কোশেন্ট। তো এই যে আইকিউ, আইকিউ টার্মটা প্রথম ইউজ করে কে বলতো? আইকিউ টার্মটা প্রথম ইউজ করে উইলিয়াম স্টার্ক 1912 সালে। প্রথম আইকিউ টার্মটা ইউজ করে। ঠিক আছে, 1912 সালে। তো বেসিক্যালি তাহলে আমরা মেন্টাল এজের কনসেপ্টটা প্রথম কে দিয়েছে তাহলে? বিনে, হ্যাঁ। কিন্তু আইকিউ কনসেপ্টটা, আইকিউ টার্মটা প্রথম ইউজ করলো ইন্টেলিজেন্স কোশেন্টস, এর টার্মটা ইউজ করলো 1912 সালে হচ্ছে উইলিয়াম টান্স। তো বেসিক্যালি এখানে কি বলছে উইলিয়াম টান্স, কি বলছে যে আইকিউ ডিনোটেড দ্য রেশিও অফ মেন্টাল এজ টু ক্রোনোলজিক্যাল এজ। আইকিউর এরা একটা ফর্মুলা দিল আইকিউ, সেটা কি? আইকিউ হচ্ছে মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ। না, 100টা এখানে বলেনি, এখানে 100টা পরে আসছে। তো বেসিক্যালি এটা দেখো, প্রথমে যে আইকিউর ফর্মুলাটা দেওয়া হয়েছিল সেটা বলছিল মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ। আমি ভাবলাম মেন্টাল এজ 10 বছর এবং ক্রোনোলজিক্যাল এজ 10 বছর। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করা হবে। এরপরে বিনে সাইমন্টের যে স্কেলটা, যেটা 1905 সালে হয়েছিল, 1908 সালে রিভিশন হয়েছে, আবার 1911 সালে তাদের ভার্সানটাকে আবার রিভিশন করছে। তো বেসিক্যালি এরা প্রথমে তাহলে কি বললো, যেটা হচ্ছে 3 বছর থেকে 11 বছর পর্যন্ত চিলড্রেনদের জন্য তাদের স্কেলটা ইউজ করা হতো।
এরপরে এই যে স্কেল, এই যে 11 সালে রিভিশন করলো, সেই স্কেলে কিন্তু 16 বছর পর্যন্ত ছেলে মেয়েদের আইকিউটাকে মেজার করার জন্য, এরা মেজার করার মতো ক্যাপাবিলিটি এদের মধ্যে মানে আপডেট করলো আর কি, স্কেলটা আপডেট করলো, সেটা হচ্ছে 1911 সালে। তো এরপরে 1916 সালে, এটা একটা গুরুত্বপূর্ণ, স্ট্যানফোর্ড আর বিনে এর হচ্ছে আমেরিকান ভার্সন প্রকাশিত হয়, আমেরিকান ভার্সন। তাহলে স্ট্যানফোর্ড আর বিনে এরা কোথায় কাজ করছিল প্রথমে? ফ্রান্সে। তো এরপরে এদের কি হলো, এরা এই যে টুলটা এটা বিশ্বব্যাপী ফেমাস হতে লাগলো, এবং স্ট্যানফোর্ড আর বিনের 1916 সালে আমেরিকান ভার্সন ছিল, যেটা হচ্ছে ডেভেলপড বাই টারম্যান অ্যান্ড মেরিল অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বিনোড এবং এই স্ট্যানফোর্ড বিনেড ওই জন্য বলা হয়, এই বিনেডের যে স্কেলটা সেইটাকে নিয়ে টারম্যান এবং মেরিল এরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কি এই স্কেলটা আমেরিকান ভার্সনটা ডেভেলপ করলো, ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি স্ট্যানফোর্ড বিনেড 1916, ঠিক আছে। তো টার্ম সাজেস্ট মাল্টিপ্লাইং রেশিও, এবং এই সরি এবং এখানেই টার্ম্যানই সাজেস্ট করলো। তাহলে যদি বলা হয় যে আমেরিকান ভার্সন বা স্ট্যানফোর্ড বিনোড এর 1916 সালের এই টুলটাকে ডেভেলপ করেছে টারম্যান এন্ড মেরিল, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে, এটা টারম্যান এন্ড মেরিল করেছে, কিন্তু যেহেতু বিনেড এবং সাইমনের স্কেলটাকে নিয়ে আমেরিকান ভার্সনটা তৈরি করেছে, তার জন্য এর নাম দিয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বলা হয়েছিল বলে স্ট্যানফোর্ড বিনেট স্কেলটার নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, বিনেট আছে মানে এর তৈরি করেছে, বিনেট লিখে দেবে, ঠিক টিক টিক মেরে দেবে, এটা কিন্তু করবে না, ঠিক আছে, বিশেষ করে এই 2016 সংস্করণটার ক্ষেত্রে। তো এই টারম্যান এখানেই সাজেস্ট করে, তাহলে প্রথমে কি বলা হয়েছিল আইকিউ, এটাকে বলতে গিয়ে প্রথম বলা হয়েছিল কি যে মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ, এটা হচ্ছে আইকিউ। তো বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে কি ফ্র্যাকশনে আইকিউ আসছে, হ্যাঁ। তো এর জন্য টারম্যান সাজেস্ট করলো কি যে মাল্টিপ্লাই রেশিও বাই 100 অ্যাভয়েড ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন বা ভগ্নাংশকে বাদ দেওয়ার জন্য টারম্যানই সাজেস্ট করলো যে মেন্টাল এজের এই আইকিউ নির্ধারণের সূত্রটাকে এরকম করে করতে হবে, এই যে আইকিউ মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তাহলে বেসিক্যালি বোঝা গেল যে প্রথমে কিন্তু এই 100টা ছিল না, পরে হ্যাঁ টার্মে এটাকে অ্যাড করলো যে মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তো বেসিক্যালি লেটার এই যে স্ট্যানফোর্ড বিনেডের যে স্কেলটা 1916 সালে আমেরিকান ভার্সন প্রকাশিত হয়, এইটা পরবর্তীকালে বহুবার রিভাইজ হয়েছে, 1937-এ হয়েছে, 1960-এ হয়েছে, 1972-এ হয়েছে, 1986 হয়েছে, এবং 2003 সালেও হয়েছে, ঠিক আছে। তাহলে কতবার করে, এবং 2003 সালে যে এটা 2003 সালেও মডিফিকেশন হয়েছে। তো 2003 সালের যে এটা সেটা হচ্ছে SB5। SB5 মানে কি স্ট্যানফোর্ড বিনোড 5, মানে 5 নম্বর বা রিভিশন হয়েছে 5 এর জন্য। SB5 হচ্ছে মানে স্ট্যানফোর্ড বিনেড 5, এটা হচ্ছে 2003। এখানে 5 কগনিটিভ ফ্যাক্টর, এখানে 5টি কগনিটিভ ফ্যাক্টরের কথা বলা হয়, 5টি আমাদের প্রজ্ঞামূলক উপাদানের কথা বলা হয়। এই উপাদান কি ফ্লুইড রিজনিং, আমরা ক্যাস্টেলার ইন্টেলিজেন্সের টাইপগুলো পড়বে সেখানে, এই সরি হ্যাঁ, আমরা ইন্টেলিজেন্সকে দুভাগে, ক্যাটেল ইন্টেলিজেন্সকে দুভাগে ভাগ করছে, ফ্লুইড ইন্টেলিজেন্স আর হচ্ছে কি ক্রিস্টাল ইন্টেলিজেন্স। তো এখানে কিন্তু 2003 সালের এইটাতে 5 মানে আমাদের প্রজ্ঞা বা বুদ্ধির কগনিশনের 5টি ফ্যাক্টর বলা হচ্ছে, ফ্লুইড রিজনিং, নলেজ, কোয়ান্টিটেটিভ রিজনিং মানে ওই ম্যাথমেটিক্যাল রিজনিং এইগুলোর মধ্যে পড়ে, ভিজুয়াল স্পেশিয়াল প্রসেসিং স্থান নির্ধারণ করার ক্ষমতা, এবং ওয়ার্কিং মেমোরি, এই 5টার কথা বলে, ঠিক আছে, এই 5টার কথা বলে। এবং 2003-এর SB5 এর পর SB5 তাহলে বেসিক্যালি, এবং এখানে ফুল স্কোর বলে, এখানে বেসিক্যালি আইকিউ, ভার্বাল আইকিউ, মানে তোমার হয়তো যারা ধরো যারা লিখতে পারে না, পড়তে পারে না, তাদের কি বুদ্ধি নেই? তাদেরও তো বুদ্ধি আছে। তো বেসিক্যালি তাদের বুদ্ধিটা তুমি কিভাবে পরিমাপ করবে আমরা আলোচনা করবো। তো বেসিক্যালি এখানে আইকিউ, ভার্বাল আইকিউ, নন ভার্বাল আইকিউ, 5 ফ্যাক্টর কোর্সেস এগুলোর কথা বলছে, ঠিক আছে, এবং মিন স্ট্যান্ডার্ড ডিভিশন এই বিষয়গুলোর কথা করেছে। তো এবারে এই যে হ্যাঁ বলো। 1992 ছিল কি 1990? আচ্ছা বেশ, ঠিক আছে, সেটা সেটা তাহলে একটু করে দেখে নেবে যদি আর এর মাঝে থাকে। এখানে আর একটা ইভালুয়েশনের পার্ট আছে, 1992 তো এখানেও নেই, যাই হোক, ঠিক আছে, ঠিক আছে, যদি মনে হয় সেটা একটু ক্রস ভেরিফাই করে দেখে নেবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এই যে বেসিক্যালি এই যে এতগুলো বিনেট স্ট্যানফোর্ডের যে স্কেল বা SB5, এইটা হচ্ছে কিন্তু 2 বছর বয়স থেকে 85 বছর বয়স সবার জন্য কিন্তু সবাই এই টেস্টের মানে এই টেস্টের মধ্যে দিয়ে সবার আইকিউ মেজার করা যাবে, ঠিক আছে।
এরপরে হচ্ছে একটা যে গুড টেস্ট বা আইকিউ মেজারমেন্টের গুড টেস্টের তিনটে মূল বৈশিষ্ট্য থাকা দরকার। যে ধরো এতগুলো ভার্সন আছে, অনেকজন আইকিউ টেস্টের টুলের কথা বলেছে, আমরা কোনটাকে ভালো বলবো, কোনটাকে খারাপ বলবো, বা কোনটা খুব বেশি ভালো, কোনটা খুব বেশি খারাপ, এটা আমরা কিভাবে নির্ধারণ করবো? তো বেসিক্যালি থ্রি মেন প্রপার্টিস, একটা ভালো ইন্টেলিজেন্ট টেস্টের তিনটি মূল বৈশিষ্ট্য থাকে। প্রথমত হচ্ছে কি, টেস্টটি অবশ্যই স্ট্যান্ডার্ডাইজ হবে, স্ট্যান্ডার্ডাইজ টুল হবে, তার নন বা আদর্শ মান ঠিকঠাক থাকবে, রিলায়েবিলিটি থাকবে, বিশ্বাসযোগ্যতা থাকবে, এবং ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, স্ট্যান্ডার্ডাইজেশন, এগুলো আমরা আলোচনা করব পরে, বা মেজারমেন্টের এই পার্টেই আগে আলোচনা মানে হবে সেগুলো। ঠিক আছে, এগুলো আর যাচ্ছে না। তো বেসিক্যালি আমাদের শিক্ষা ক্ষেত্রে ইন্টেলিজেন্ট টেস্টের কোথায় ব্যবহার করা হয়, বা আমাদের সাধারণ ক্ষেত্রে ইন্টেলিজেন্স টেস্ট কোথায় ব্যবহার করি? আমাদের শিক্ষা ক্ষেত্রে, এডুকেশনাল সিটিং এর ক্ষেত্রে, ধরো আমরা যেই একাডেমিক পড়াশোনা করছি, আমাদের কিন্তু এই বুদ্ধি বা আইকিউটা সবচেয়ে বেশি দরকার হয় আমাদের ভালো পড়াশোনার ক্ষেত্রে। তো বেসিক্যালি এখানে কিন্তু ইন্টেলিজেন্ট টেস্ট করাটা খুব জরুরি। আমরা যাদের নন ভার্বাল আইকিউ ভালো, যাদের হয়তো খেলাধুলার প্রতি সেই যে বুদ্ধি, খেলাধুলার জন্য যে বুদ্ধিটা লাগে সেইটা ভালো, আমি তাকে পড়াশোনা করতে পাঠাচ্ছি। যার ম্যাথে আইকিউ ভালো তাকে আমি বাংলা পড়াচ্ছি, আর যার বাংলায় আইকিউ ভালো তাকে আমি ম্যাথ পড়াচ্ছি। মানে যার লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বেশি তাকে আমি নিউমেরিক্যাল ইন্টেলিজেন্সের পড়াচ্ছি, আর যার নিউমেরিক্যাল ইন্টেলিজেন্স বেশি তাকে আমি এতে পড়াচ্ছি। তো বেসিক্যালি এই যে আমরা আমাদের ইন্ডিয়াতে আইকিউ না টেস্ট করে সবাইকে বিভিন্ন জায়গায় ভর্তি, সবাইকে গতানুগতিক ভাবে পড়ানোর চেষ্টা করি, এর জন্যই কিন্তু আমাদের মানে পড়ানো হয়, গভর্নমেন্ট টাকা খরচ করে, সবই হয়, কিন্তু ইম্প্যাক্টটা আমরা পাই না। তো বেসিক্যালি বিদেশে ওই জন্য ভর্তি করার আগে তাদের কিন্তু আইকিউ টেস্ট করা হয়। ঠিক আছে, এছাড়াও কাউন্সিলিং এর ক্ষেত্রে, এই যে তোমাদের ধরো স্কুলে টিচার নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, সেখানে সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু, নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তোমার আইকিউ টেস্ট করা হয়, ক্লিনিক্যাল সেটিংয়েও আইকিউ টেস্ট করা হয়। তো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আইকিউ খুব জরুরি এবং আইকিউ টেস্টটা প্রয়োজন হয়। এরপরে আমরা চলে যাচ্ছি টাইপ অফ ইন্টেলিজেন্ট টেস্ট। এই যে বুদ্ধির পরীক্ষা, বুদ্ধির অভীক্ষা বা বুদ্ধির পরীক্ষা আমরা বলছি, এর কতগুলো টাইপস আছে। এই টাইপস গুলোকে আমরা বিভিন্ন রকম ভাগে ভাগ করতে পারি। বেসড অন অ্যাডমিনিস্ট্রেশন, গঠনমূলক দিক থেকে আমরা আইকিউ কে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট, আর একটা হচ্ছে গ্রুপ টেস্ট। ইন্ডিভিজুয়াল টেস্ট মানে কি, একসঙ্গে একজনের পরীক্ষা নিচ্ছি, সেটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল টেস্ট। আর একসঙ্গে 100 জনের পরীক্ষা নিচ্ছি, সেটা হচ্ছে গ্রুপ টেস্ট। আচ্ছা, এই যে তোমরা এসএলএসটির পরীক্ষা দেবে, এই পরীক্ষাটা কি বলো তো, ইন্ডিভিজুয়াল টেস্ট না গ্রুপ টেস্ট? গ্রুপ টেস্ট। আবার যখন তোমরা ইন্টারভিউ দেবে, সেই ইন্টারভিউটা হবে কিন্তু ইন্ডিভিজুয়াল। একদম, একদম। এবারে নেচার অফ দ্য আইটেম, অনুযায়ী আমরা ভার্বাল টেস্ট থাকি। ভার্বাল টেস্ট মানে লিখিত আকারে প্রশ্ন থাকে। নন ভার্বাল টেস্ট দেখবে বিভিন্ন পাজল থাকে। ধরো আমি যদি বললাম একটা বক্সে দুটো স্টার আছে, তারপরের বক্সে 4টে স্টার আছে, এর পরের বক্সে কটা স্টার হবে বল? 2, 4, 8টা হবে, তাই তো? হ্যাঁ, 8টা হবে। তাহলে বেসিক্যালি এইখানে কি তোমাকে কিছু লিখতে হলো? এখানে কিন্তু লিখতে হলো না। এখানে বিভিন্ন সিম্বল, বিভিন্ন চিহ্ন, এর মধ্য দিয়ে তোমার আইকিউ টেস্ট করা আছে, এটাকে বলা হয় নন ভার্বাল টেস্ট। ঠিক আছে, এবং এছাড়াও আমরা একটা টেস্টকে পারফরমেন্স টেস্ট বা নন ভার্বাল টেস্টকে আমরা সাধারণভাবে পারফরমেন্স টেস্টও বলে থাকি, কিন্তু পারফরমেন্স টেস্টের সঙ্গে নন ভার্বাল টেস্টের পার্থক্য আছে। এছাড়াও কালচার ফেয়ার টেস্ট থাকে। তো এই বিষয়গুলো আমরা এক এক করে আলোচনা করব। প্রথমত চলে যাই ইন্ডিভিজুয়াল টেস্ট। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল টেস্ট বলেই দিলাম যে ইন্ডিভিজুয়াল টেস্টগুলো এমনভাবে নির্ধারণ করা হয়, এমনভাবে তৈরি করা হয় যাতে 1:1 অনুপাতে হয়। ঠিক আছে, এক একজনের পরীক্ষা নেওয়া হবে, এক একজনের আইকিউ টেস্ট করা হবে, এক একজনকে প্রশ্ন করবে, সেখানে তাকে করা হবে, সেভাবে বিভিন্ন প্রশ্ন করা হবে, সে তার উত্তর দেবে, এভাবে তার আইকিউ টেস্ট করা হবে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্টের ফিচার্স। ঠিক আছে, এখানে এক্সামিনার প্রয়োজন হয় যে হচ্ছে কি ইন্ডিভিজুয়াল মানে যে হচ্ছে আইকিউটা টেস্ট করবে। ঠিক আছে, এবং এক্সামিনারের এখানে রিপোর্টটা গুরুত্বপূর্ণ। সে কিভাবে দেখছে যে হ্যাঁ তুমি ভালো বলছো, খারাপ বলছো, এর উপর বেস করে ইন্ডিভিজুয়াল টেস্ট। তো এই যে আমরা স্ট্যানফোর্ড বিনে স্কেল বললাম ইন্টেলিজেন্সের, এইটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল টেস্ট। ইন্ডিভিজুয়াল টেস্ট সঙ্গে হচ্ছে এটা একটা ভার্বাল টেস্ট। ঠিক আছে, আচ্ছা মাইক্রোফোনটা অফ রাখ। হ্যাঁ হ্যাঁ, বলো। হুম, হুম,
ওর জন্য কালচার ফেয়ার টেস্ট বলা আছে। দেখো এই টেস্টগুলো যেটা আমরা বললাম, টেস্টের 3টে বৈশিষ্ট্য, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ থাকবে, নর্ম মেনে চলবে, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি থাকবে। তো বেসিক্যালি এগুলো যতটা বেশি হাই স্ট্যান্ডার্ড হবে তত বায়াসনেস কম হবে। বেসিক্যালি এগুলো তো সাইকোলজিক্যাল টেস্ট। তো সাইকোলজিক্যাল টেস্ট কোনো টেস্টই কোনো 100% অ্যাকুরেট হতে পারে না। তোমাকে একটা মানে বিশ্বের সবচেয়ে বড় আইকিউ টেস্টের স্কেলে তোমার আইকিউ টেস্ট করা হলো, বলা হলো তোমার আইকিউ টেস্ট 110। তার মানে যে তোমার আইকিউ টেস্ট 110 এটা কিন্তু কখনোই নয়। কারণ আমরা এই মনোবৈজ্ঞানিক বিষয়কে আমরা অ্যাকুরেট ভাবে মেজার করতে পারি না। আমরা ওজনকে, আমরা দৈর্ঘ্যকে, আমরা টাইমকে অ্যাকুরেট ভাবে মেজার করতে পারি, কারণ এগুলো হচ্ছে কি মূর্ত বস্তু। বা টাইমটা বাদ দাও, টাইমটা মূর্ত নয়, তো এগুলো হচ্ছে মূর্ত বস্তু। কিন্তু এই মানসিক বিষয়গুলো কখনো অ্যাকুরেট হয় না। হ্যাঁ, এগুলো কখনো অ্যাকুরেট হয় না, ঠিক আছে। কিন্তু আমরা স্ট্যান্ডার্ডাইজ করি, যতটা অ্যাকুরেট করা সম্ভব ততটা অ্যাকুরেট করার চেষ্টা করি, ঠিক আছে। তো এর অরিজিন, ট্রান্সলেশন এন্ড অ্যাডাপ্টেশনস অফ বিনোদ সাইমন্স স্কেল বাই টারম্যান অ্যাসোসিয়েটেড উইথ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মানে বিনেট সাইমন স্কেলটা কোথা থেকে এসছে, যে বিনোদ সাইমন স্কেলটাকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে টারম্যান কি করলো, ট্রান্সলেট করলো, আমেরিকান ভার্সন তৈরি করলো, আমেরিকান ভার্সন যেটাকে নিউ অ্যান্ড ডিভাইস আইটেম করলো, রিস্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। রিস্ট্যান্ডার্ডাইজ অ্যান আমেরিকান স্যাম্পেল। এই দেখো এই যে স্ট্যানফোর্ড বিনেট স্কেলটাকে, এটা পুনরায় স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য প্রায় 1000 চিলড্রেন, 1000 শিশুদের ওপর অ্যাপ্লাই করা হয়েছে, দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডাইজ করা নিয়ম আছে, সেগুলো বিভিন্ন রকম গাণিতিক নিয়ম অ্যাপ্লাই করে করা হয়। 400 জন বয়স্কদের ওপর অ্যাপ্লাই করে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, এবং প্রথম ভার্সনটা 1916 সালে প্রকাশিত করা হয়। তার বেসিক্যালি মেজর ডেভেলপমেন্ট বলছে যে বিনোদ সাইমন, এই যে বিষয়টা আমরা আলোচনা করলাম, বিনোদ সাইমন স্কেলটা 1905 সালে প্রথমে 30টা আইটেম দিয়ে শুরু হচ্ছিল ফ্রান্সে। 1908 সালে সেটা বিনেট কি বললো, বা বিনে মেন্টাল এজের কনসেপ্টটা দিল। 1911 সালে এই বিনেট সাইমন স্কেলটাকে আরো এক্সপ্যান্ড করা হলো, আবার রিভাইজ করা হলো। এগুলো সবই হচ্ছে বিনেট করেছে। কিন্তু 1916 সালে কনসেপ্ট অফ আইকিউ কনসেপ্ট এসছে, এবং স্ট্যানফোর্ড বিনেট স্কেলটাকে টারম্যান এবং মেরিল এরা দুজন তৈরি করে, এবং পরবর্তীকালে এটাই প্রথম আপডেট হলো 1937 সালে। প্যারালাল নর্ম স্ট্যানফোর্ড বিনেট 2 স্কেল, বা টারম্যান এবং মেরিলের স্ট্যানফোর্ড বিনেট 2, স্ট্যানফোর্ড বিনেট 2। 1960 সালে 3, 1972 সালে, আচ্ছা এটাকে 3 বলছে, থন্ডাইকের এটাকে করে না, থন্ডাইকের করে এটাকে বেসিক্যালি এটাকে রিস্ট্যান্ডার্ডাইজ করা হয়, যেখানে চেঞ্জ করা হয়নি। তাহলে প্রথমবার যে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছিল সেটা 1000 জন স্টুডেন্টকে দিয়ে, এখানে 2100 জন ব্যক্তিকে দিয়ে রিস্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে থন্ডাইকের। তারপরে 1986 সালে 15টা সাবসেট তৈরি করা হয়েছে, এক্ষেত্রে স্ট্যানফোর্ড বিনেট 4, থন্ডাইক, এইগেন এবং স্ট্যাফলার। আর 2003 সালে স্ট্যানফোর্ড বিনেট 5th এডিশন, যেটাকে আমরা SB5, এইটা কিন্তু এ করা হয়েছে। SB5 মডেলটা আলোচনা করলাম, আর এখানে যাচ্ছি না। হ্যাঁ, এখানে বেসিক্যালি ওই বিষয়গুলো বলা আছে, এই যে বললাম আইকিউ, ভার্বাল আইকিউ, নন ভার্বাল আইকিউ, এই কনসেপ্টগুলো দিয়েছে, এবং মিন স্ট্যান্ডার্ড ডিভিশন আইকিউর ক্ষেত্রে ইউজ করা হয়েছে। বেসিক্যালি এটা 2 থেকে 85 বছর বয়স পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের উপর অ্যাপ্লাই করা যাবে। এবং এখানে যে গুরুত্বপূর্ণ, এখানে বেসিক্যালি 5টা ফ্যাক্টরের কথা বলা হয়েছে। তো যাই হোক, এরপরে এটাতে যাচ্ছি। তো এগুলো হচ্ছে এরপরে আরেকটা ইন্ডিভিজুয়াল টেস্ট, যেটা হচ্ছে উইসলার স্কেল। উইসলার স্কেল এটাও একটা ইন্ডিভিজুয়াল টেস্ট। বেসিক্যালি এটা হচ্ছে ডেভিড উইসলার এটা ডেভেলপ করে, ঠিক আছে। এই উইসলার অবজার্ভ দ্যাট স্কেল লাইক স্ট্যানফোর্ড আর বিনেট হ্যাজ লিমিটেশন ফর অ্যাডাল্টস। এই যে স্ট্যানফোর্ড বিনেট যে স্কেলটা বুদ্ধি পরিমাপের, সেইটা কি হলো, সেইটা শিশুদের জন্য উপযোগী। এ বলছে, লাস্ট এডিশন বলছে 2 থেকে 85 বছর সমস্ত ছেলে মেয়েদের ক্ষেত্রে এ করা যাবে, কিন্তু শিশুদের জন্য উপযোগী। কিন্তু দেখা যাচ্ছে যে বয়স্কদের ক্ষেত্রে যখন এটা অ্যাপ্লাই করছি, তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যাটা কে ধরলো? উইসলার, ডেভিড উইসলার। সে বললো টেস্ট আইটেম নট সুইটেবল ফর অ্যাডাল্ট। পরীক্ষার যে বা টেস্টের যে বা টুলের যে আইটেমগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, সেগুলো অ্যাডাল্টদের জন্য সুইটেবল নয়। ওভার এমফাসিস অন ওয়ার্ড ম্যানিপুলেশন, প্রচুর পরিমাণ শব্দ ব্যবহার করা হয়েছে। এমফাসিস অন স্পিড ওভার অ্যাকুরেসি, দ্রুততার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মেন্টাল এজ নর্মস, মানসিক বয়স যে নির্মাণ করা বা নির্ধারণ করার যে নর্মসটা, আদর্শ মানটা, সেটা বয়স্কদের ক্ষেত্রে রেলিভেন্ট নয়। এই ভুলগুলো সে স্ট্যানফোর্ড বিনেট
বিনেটের স্কেলের ভুলগুলো সে কিন্তু বার করলো। এরপরে উইসলার অ্যান্ড বেলিস ইন্টেলিজেন্স স্কেল ডেভেলপ করলো। এই ভুলগুলোকে সংশোধন করার জন্য উইসলার বেলিভি ইন্টেলিজেন্স স্কেল ডেভেলপ করলো, যেখানে কি যেটা স্পেসিফিক্যালি ফর অ্যাডাল্টস, বয়স্কদের জন্য স্পেসিফিক ভাবে এটা হবে। এবং এখানে শুধুমাত্র ভার্বাল থাকবে না, ভার্বাল আইটেম থাকবে না, নন ভার্বাল আইটেম বা পারফরমেন্স আইটেমও যুক্ত করবে। তাহলে আমরা বিনেট সাইমন স্কেলটাকে কি বলেছিলাম, একটা ভার্বাল টেস্ট। তো এই যে উইসলার ইন্ডিভিজুয়াল স্কেল ডেভেলপ করলো, সেখানে ভার্বাল আইটেমও থাকবে এবং পারফরমেন্স আইটেমও থাকবে, ঠিক আছে। হ্যাঁ, রিডিউস এমফাসিস অন স্পিড, স্পিডের ওপর গুরুত্বটা কমালো, এবং রিপ্লেস মেন্টাল এজ উইথ ডেভিয়েশন আইকিউ। মেন্টাল এজের পরিবর্তে উইসলার কি করলো, ডেভিয়েশন আইকিউ। তাহলে মেন্টাল এজের পরিবর্তে উইসলার কি টার্ম ইউজ করছে, ডেভিয়েশন আইকিউ। তাহলে আমরা নর্মাল আইকিউ পেয়েছিলাম, এখানে আবার কি করলাম, উইসলারের ডেভিয়েশন আইকিউ। এই ডেভিয়েশন আইকিউটা কি, এই ডেভিয়েশন আইকিউটা কি? ডেভিয়েশন আইকিউ হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল লেভেল অফ অ্যান ইন্ডিভিজুয়াল কম্পেয়ার টু হিজ হার এজমেন্ট। বলছে আমার ধরো আইকিউ 100, আমার বয়স 10 বছর, সরি আমার বয়স 10 বছর। তো এই আইকিউটা ভালো না খারাপ, সেটা আমি কিভাবে নির্ধারণ করব? আমি দেখলাম আমার এরিয়ায় 10 বছর বয়সী ছেলে 500 জন আছে, তাদের গড় আইকিউ হচ্ছে 90, আর আমার আইকিউ কত, 100। তাহলে আমার আইকিউটা কিন্তু বেশি। এই ডেভিয়েশন আইকিউ হচ্ছে যে অন্যান্য এজমেট বা সমবয়সী অন্যান্য ছেলে মেয়েদের আইকিউর সঙ্গে তোমার আইকিউটা কম্পেয়ার করা হবে, তারপরে দেখা যাবে যে তোমার আইকিউ বেশি না কম। তো এরা একটা নিউ ফর্মুলা দিল, আইকিউ অ্যাটেন্স অর অ্যাকচুয়াল স্কোর। তোমার অ্যাকচুয়াল স্কোর এক্সেপ্টেড মেন্টাল স্কোর হবে। ধরো তোমার আইকিউ হয়েছে 90, এবং কিন্তু তোমার সমবয়সী ছেলে মেয়েদের আইকিউ গড়ে হচ্ছে দেখা যাচ্ছে 100। তাহলে তাহলে কি দেখা হলো, তাহলে প্রমাণিত হলো যে তোমার আইকিউটা কিন্তু কম। তো এইটা হচ্ছে ডেভিয়েশন আইকিউ বের করার নিয়ম, ঠিক আছে, বের করার নিয়ম। অ্যাটেনশন বা অ্যাকচুয়াল স্কোর আর এক্সপেক্টেড স্কোর অফ এজ, বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারলাম ডেভিয়েশন আইকিউটা। তো বেসিক্যালি এখানে ডেভিয়েশনের মিন আর মিডিয়ান, মিডিয়ান এসডি, মিন মানে গড়, এবং এসডি মিন 100, এবং এসডি বা স্ট্যান্ডার্ড ডিভিশন 15 রিপিটেড। ইন্ডেক্স, এটা যে আইকিউ ইন্ডেক্স দিয়েছে, সেই ইন্ডেক্সে বলা হচ্ছে মিন 100 থাকবে এবং স্ট্যান্ডার্ড ডিভিশন 15 থাকবে রিপিটেড। তো এরপরে তাহলে বেসিক্যালি উইসলারের যে স্কেল, সেটাও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল টেস্ট, কিন্তু ভার্বাল এবং নন ভার্বাল দুটো আইটেমই থাকছে, এবং বয়স্কদের জন্য এটা উপযুক্ত। উইসলারের স্কেলও পরবর্তীকালে 1955 সালে সেটাও রিভাইজ করা হয়। উইসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, যেটাকে এই টার্মটা মনে রাখবে, WAIS, উইসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, যেটা 1955 সালে রিভাইজ করা হয়, ঠিক আছে, রিভাইজ করা হয়। উইসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন 1949 সালে ডেভেলপ করা হয়। উইসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, WIAC, এটা 1949 সালে ডেভেলপ করা হয়, যেটা কিন্তু 6 থেকে 16 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের জন্য উপযোগী হবে। এছাড়াও উইসলার প্রি স্কুল এবং প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স, বলো না উজ্জ্বল, বলো শুনতে পাচ্ছি। না না, অ্যাডাল্টদের জন্য স্কেলটা তো আগেই হয়েছে, প্রথমে হয়েছে, এই স্কেলটার সালটা দেওয়া নেই। আচ্ছা, এটা সালটা দেওয়া, এটা রিভাইজ হয়েছে 1955। আচ্ছা 39, আচ্ছা হ্যাঁ, আচ্ছা 1939, ওটা একটু দেখো। তো বেসিক্যালি এটা মানে এটা রিভাইজ করা হয়েছে 1955, যেটা স্কেলটা তৈরি করা হয়েছিল সেটা রিভাইজ করা হয়েছে 1955, এবং 1949 সালে চিলড্রেনদের জন্য, চিলড্রেন বলতে 6 থেকে 16 বছর বয়স, এটা হচ্ছে উইসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, WIAC। এরপরে উইসলার প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স, WPPSI, যেটা হচ্ছে কি 1967 সালে তৈরি করা হয়, যেটা কি 4 থেকে 6.5 বছর পর্যন্ত ছেলে মেয়েদের জন্য ব্যবহার করা হবে। প্রথমে কি 4 থেকে 6.5 পর্যন্ত, মানে একটা স্কেল তৈরি করলো অ্যাডাল্টদের জন্য, আর একটা স্কেল WIAC, সেটা হচ্ছে চিলড্রেনদের জন্য 6 থেকে 14। আর যারা একদম শিশু, প্রি স্কুল বা প্রাইমারি স্কুলে পড়ে 4 থেকে 6.5 বছর, তাদের জন্য কি করলো, WPPSI বা উইসলার
প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কুল অফ ইন্টেলিজেন্স, এইটা তৈরি করা হলো। এবং বেসিক্যালি এইটাকে পরবর্তীকালে রিভাইজ করা হয়, রিভাইজ করে এইটাকে 2 বছর 6 মাস থেকে 7 বছর 7 মাস এই বয়সের ছেলে মেয়েদের জন্য মানে উপযুক্ত করে তৈরি করা হয়। এই হচ্ছে এদের একটা সামগ্রিক বিক্রয়। এবং এর যে কারেন্ট ভার্সন গুলো আছে সেটা হচ্ছে বর্তমান কোন ভার্সন গুলো চলছে, সেটা হচ্ছে WAIS এর ফিফথ ভার্সন, এর মানে ফোর্থ ভার্সন চলছে, কেন বেসিক্যালি ফিফথ লেখা আছে, আচ্ছা ফিফথ ভার্সন বলছে হচ্ছে আইভি ফিফথ ভার্সন, বা এটা ফোর্থ ভার্সন হবে, ঠিক আছে, ফোর্থ ভার্সন মানে হচ্ছে WAIS হচ্ছে অ্যাডাল্টদের জন্য, এটা চিলড্রেনদের জন্য যার 5 নম্বর ভার্সন চলছে, এবং প্রি প্রাইমারি স্কুলের জন্য 4 নম্বর ভার্সন চলছে, ঠিক আছে, এইভাবেই এটা চলছে। আচ্ছা, এইটা আর যাচ্ছি না, উইসলি কোর্স ইন্ডেক্সটা ভালো ভালো, আচ্ছা এটাও বলে দিচ্ছি একবার। তো উইসলারের যে স্কেল, এই স্কেলে কি কি ধরনের প্রশ্ন থাকে বলতো? প্রশ্ন থাকে কিছু কিছু ভার্বাল কম্প্রিহেনশনের প্রশ্ন থাকে, ঠিক আছে, মানে ভার্বাল প্রশ্ন করা হলো তার উত্তর দিতে হবে তোমাকে, লেখা আছে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে কিছু পারসেপচুয়াল রিজনিং থাকে, মানে তোমার প্রত্যক্ষণ করার ক্ষমতা থাকে। ধরো একটা বক্সের মধ্যে কটা আম আছে, দেখো, একটা ছবির মধ্যে কটা আম আছে, কটা আপেল আছে, কটা খুঁজে বের করো। ওয়ার্কিং মেমোরি কিরকম সেইটা দেখায়, প্রসেসিং স্পিড পরিমাপ করা যাবে সেইটার রিলেটেড কিছু প্রশ্ন থাকে। তো এই রকম 4টে ধরনের প্রশ্ন কিন্তু থাকে। অবশ্যই একটু মাইক্রোফোনটা মিউট করো। এইরকম 4টে ধরনের, মানে 4টে ইন্ডেক্সের উপর বেস করে প্রশ্ন থাকে, এবং তার উপর বেস করে নাম্বার দেওয়া হয়, ঠিক আছে। এছাড়াও ইন্ডিভিজুয়াল টেস্টগুলোর মধ্যে কফম্যান স্কেলটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কফম্যান স্কেল কফম্যান অ্যান্ড কফম্যান তৈরি করে 1980 সালে, এবং পরবর্তীকালে এটা রিভাইজেশন হয় 1990 সালে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি অ্যাডমিনিস্ট্রেটেড স্কেল, মানে অর্থাৎ একজন ব্যক্তির উপরই একবার প্রয়োগ করা যাবে। এটা থিওরিজ অফ ইন্টেলিজেন্স ডেভেলপ বাই অ্যাপ্রোপ্রিয়েট টাস্ক। হ্যাঁ, এই বিভিন্ন থিওরি অফ ইন্টেলিজেন্সের মানে বিভিন্ন বুদ্ধির বিভিন্ন তথ্যের উপর বেস করে বিভিন্ন কাজ দেওয়া হয়, সেই কাজগুলোর উপর বেস করে ইন্ডিভিজুয়াল টেস্টটা তোমার করা হয়, যেটাকে বলা হয় কাফম্যান স্কেল অফ ইন্টেলিজেন্স 1980। এই স্কাবম্যান অ্যাসেসমেন্ট ব্যাটারি ফর চিলড্রেন KABC, স্কাবম্যান অ্যাসেসমেন্ট ব্যাটারি ফর চিলড্রেন KABC, এটা হচ্ছে 1983 সালে হয়, ঠিক আছে। 1983 সালে এখানে এ করা হয়। এখানে বেসিক্যালি ছেলে মেয়েদের স্টিমুলাস প্রসেসিং কিরকম আছে, সিকোয়েন্সুয়াল প্রসেসিং মানে উদ্দীপকের প্রতি এরা কিভাবে কত দ্রুততার রেসপন্স করছে, সিকোয়েন্স কিভাবে মেনটেন করতে পারছে কিনা, এদের অ্যাচিভমেন্ট কিরকম, এই স্কেলগুলো পরিমাপ করার জন্য এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো এরপরে এর এবিসি 2002 নম্বর যে ভার্সন, প্রথম ভার্সনটা হচ্ছে 1983, এবং KABC কাপমেন্ট একাডেমিক ব্যাটারি অ্যাসেসমেন্ট ব্যাটারি ফর চিলড্রেন, এটা 2004 সালে এ করা হয়, ঠিক আছে। থিওরিটিক্যাল এগুলো যে ইনকর্পোরেট 2 থিওরিটিক্যাল মডেল, দুটো থিওরির উপর বেস করে তৈরি হয়েছিল, একটা হচ্ছে লুরিয়া অ্যান্ড ক্যাটেল হর্ন ক্যারো, এদের যে থিওরি তার উপর বেস করে এই ইন্টেলিজেন্স স্কেল তৈরি হয়েছে। এবং কাপম্যান অ্যাডোলেসেন্স অ্যান্ড অ্যাডাল্ট ইন্টেলিজেন্স টেস্ট, অর্থাৎ কাপম্যান সেটা এই দুটো কি ছিল চিলড্রেনদের জন্য, এগুলো হচ্ছে অ্যাডাল্ট এবং অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিকাল মানে কৈশোরকালে ছেলে মেয়েদের জন্য এবং বয়স্কদের জন্য, সেটা 1983 সালে 1993 সালে, যার এজ গ্রুপ হচ্ছে 11 বছর থেকে 85 বছর বয়স পর্যন্ত সবার উপর অ্যাপ্লাই করা যাবে। এছাড়াও ইন্ডিভিজুয়াল টেস্টগুলোর মধ্যে আমাদের ভারতীয় দাস অ্যান্ড আরেকজন বিদেশি নেঙ্গেলেরি, এটা হচ্ছে JP দাস বা এরকম কিছু একটা নাম, একটু দেখে নেবে। তো তার উপর ডিএন কেস, হ্যাঁ, কগনেটিভ অ্যাসেসমেন্ট সিস্টেম, এইটা কিন্তু 1990 সালে পরবর্তী সময় এটা পাবলিশড হয়, এবং এটাও বেসিক্যালি ইন্ডিভিজুয়ালি অ্যাডমিনিস্ট্রেটেড, অর্থাৎ সিঙ্গেল ব্যক্তির ইন্টেলিজেন্ট টেস্ট করার জন্য তৈরি করা হয়। এবং এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ তোমাদের মনে রাখার বিষয়, এখানে হচ্ছে পাস মডেল ফলো করা হয়। কি এই ইন্টেলিজেন্ট টেস্টটা তৈরি করার জন্য পাস মডেল, PASS, পাস মডেল অফ ইন্টেলিজেন্স, এর উপর বেস করে এই অ্যাসেসমেন্ট স্কেলটা তৈরি করা আছে। পাস কি? প্ল্যানিং, অর্থাৎ একটা শিশু কতটা দ্রুততার সঙ্গে কত ভালো করে প্ল্যানিং করতে পারছে, অ্যাটেনশন তার মনোযোগ কিরকম, স্টিমুলাস প্রসেসিং অর্থাৎ উদ্দীপকের প্রতি কিরকম রেসপন্স করছে। ধরো স্টিমুলাস প্রসেসিং মানে কি বলতো, ধরো আমি একটা প্রশ্ন করলাম, হ্যাঁ, সবাই দ্রুততার সঙ্গে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছো, কেউ দেখুন সবার ফার্স্ট অ্যান্সার করলো, মানে সে স্টিমুলাসটা তাড়াতাড়ি গ্রহণ করে তাড়াতাড়ি রেসপন্স করতে পারছে, ঠিক আছে। এবং সাকসেসিভ প্রসেসিং, এবার ধরো স্টিমুলাস পেয়ে আমি তাড়াতাড়ি অ্যান্সার করে দিলাম, সেই অ্যান্সার ঠিক না ভুল সেটাও একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, রেসপন্স তাড়াতাড়ি অনেকে করে দিতে পারে কিন্তু ভুল রেসপন্স করে, তো সাকসেসিভ প্রসেসিংটাও গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পাস মডেল, প্ল্যানিং, অ্যাটেনশন, স্টিমুলাস প্রসেসিং, এই স্টিমুলাস প্রসেসিং বলে S, এবং সাকসেসিভ প্রসেসিং সেটাকেও S, এটা বলে পাস মডেল। এটা হচ্ছে দাস, নেংলেরি অ্যান্ড কিরভি, এর তিনজন এইটা ডেভেলপ করেছে, ঠিক আছে। মেজারিং প্রসেস 5 বছর থেকে 17 বছর, যাই হোক, এই ব্যাপার যাচ্ছে। এইবারে আমরা তাহলে আমরা এতগুলো স্কেল দেখলাম কার উপর বেস করে, ইন্ডিভিজুয়াল টেস্টের উপর বেস করে। এবার আমরা চলে যাচ্ছি গ্রুপ টেস্ট। গ্রুপ টেস্টটা দেখো প্রথম যে বিশ্বযুদ্ধ শুরু হয়, প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই বিষয়গুলো ঠিকই ছিল, এরকম ভাবে ডেভেলপ হতো।
আইকিউ টেস্টটা সাধারণত যারা মেন্টালি প্রবলেম তাদের জন্য ইউজ করা হতো, ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য ইউজ করতো, নর্মাল ব্যক্তির উপর ইউজ করা হতো। কিন্তু যখন ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, বিশ্বযুদ্ধ শুরু হয়, সেই বিশ্বযুদ্ধের সময় কি হচ্ছে, এই অনেকজন ব্যক্তিকে, অনেক লোককে একসঙ্গে সেনাবাহিনীতে যুক্ত করতে হচ্ছে। আমেরিকাতে সৈন্যবাহিনী দরকার, সৈন্যতে যুক্ত হবে, কিন্তু সবাইকে তো আর নেওয়া যাবে না। যাদের একদম বুদ্ধি নেই তাদেরকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে গিয়ে কিন্তু তারা ফেল করে যাবে, মানে তারা মারা যাবে বা এই হয়ে যাবে, মারা যাবে। তো ওই জন্য এরা কি করলো, এরা গ্রুপ টেস্ট শুরু করলো যে আমরা বুদ্ধিমান ব্যক্তিদের যুদ্ধে নিয়ে যাবো, যাদের একটু বুদ্ধি বেশি। তো এর ফলে এই গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্টের গ্রুপ টেস্ট ডেভেলপ করা হলো। ঠিক আছে, যেটা আমরা দুটো নাম আমরা জানি যে গ্রুপ টেস্টের মধ্যে ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আর্মি আলফা এবং আর্মি বিটা। এই আর্মিদের এই থেকেই কিন্তু কম্পিটিটিভ এক্সামের কনসেপ্টটা এসছে। এই যে কম্পিটিটিভ এক্সাম, হ্যাঁ, বিভিন্ন সিলেকশন প্রক্রিয়া, যত বড় বড় পরীক্ষার সব সিলেকশন, বড় বড় আমলা সিলেকশন হবে, আইপিএস আইএএস, স্কুল টিচার, যত ভালো ভালো গভর্নমেন্ট সেক্টর আছে সেই জায়গায় লোক নিয়োগের জন্য এই যে কম্পিটিটিভ পরীক্ষা, এটা কিন্তু এই কনসেপ্ট এই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পর থেকেই শুরু হয়। ঠিক আছে, এবং সেখানে 1.5 মিলিয়ন মিলিটারি সার্ভিস ক্যান্ডিডেটকে কুইকলি নির্বাচন করার জন্য এই গ্রুপ টেস্ট ইউজ করা হচ্ছে। এই গ্রুপ টেস্টগুলোর মধ্যে আমরা জানি আন্ডার রবার্ট এম ইয়ারকেস এর নেতৃত্বে আর্মি আলফা এবং আর্মি বিটা এই দুটো টেস্ট ডেভেলপ করা হয়। আর্মি আলফা কি জেনারেল রুটিন সেটিং, মানে আর্মি আলফাটা এটা হচ্ছে ভার্বাল। ঠিক আছে, ভার্বাল মানে যারা শিক্ষিত, পড়াশোনা জানে, লিখতে পড়তে জানে, তাদের আইকিউ টেস্ট করার জন্য আর্মি আলফা টেস্ট ইউজ করা। কিন্তু যারা শিক্ষিত নয়, পড়াশোনা লিখতে পড়তে জানে না, লিটারেচার জানে না, ইংলিশ পড়তে জানে না, অক্ষর চিনতে পারে না, তাদের জন্য আর্মি বিটা নন ল্যাঙ্গুয়েজ স্কেল ফর ইলিটারেট অ্যান্ড নন ল্যাঙ্গুয়েজ ইংলিশ স্পিকার, এদের জন্য কি আর্মি বিটা টেস্ট, যেটাকে কি বলছি নন ভার্বাল ইন্টেলিজেন্স স্কেল। এই দুটো গ্রুপ টেস্টের মধ্যে গুরুত্বপূর্ণ। তাহলে আর্মি আলফা হচ্ছে ভার্বাল গ্রুপ টেস্ট, আর আর্মি বিটা হচ্ছে নন ভার্বাল গ্রুপ টেস্টের জন্য। এখানে অনেকজন ব্যক্তিকে একসঙ্গে পরীক্ষা দেবে। এই গ্রুপটে মানে এই ভার্বাল এবং নন ভার্বাল গ্রুপ টেস্টের মধ্যে কিছু ইন্ডিভিজুয়াল টেস্ট এবং গ্রুপ টেস্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে। প্রথমত কি, মানে গ্রুপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে এবং ওপেন ইন্ডেড থাকে। গ্রুপ মানে মোস্ট গ্রুপ টেস্ট টুডে, মানে বর্তমানে যে গ্রুপ টেস্টগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাল্টিপল চয়েস বা এমসিকিউ কোশ্চেন থাকে। কিন্তু যখন আমরা ইন্ডিভিজুয়াল টেস্ট করছি তখন সেক্ষেত্রে আমরা ওপেন ইন্ডেড বিভিন্ন প্রশ্ন করে থাকি। ঠিক আছে, তো এর এই সব বিষয়গুলো আছে, এগুলো আর যাচ্ছি না, ওগুলো মানে ইজি বিষয় যে গ্রুপ টেস্টে অনেকজন ব্যক্তিকে একসঙ্গে অনেকজনের টেস্টে ব্যক্তির আইকিউ নির্ধারণ করা যায়। ইন্ডিভিজুয়াল টেস্টে সময় বেশি লাগে, গ্রুপ টেস্টে সময় কম লাগে। ঠিক আছে, কিন্তু গ্রুপ টেস্টে কি একটু মানে সঠিকভাবে নির্ধারণ করাটা একটু সমস্যা হয়, কারণ অনেকজনের একসঙ্গে নির্ধারণ করা হয়। তো যাই এই বিষয়গুলো। এবং এই গ্রুপ টেস্টের মধ্যে মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড ব্যাটারি বা মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড ব্যাটারি, যেটাকে আমরা বলছি MAB, ম্যাপ। ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড ব্যাটারি, যেটা হচ্ছে জ্যাকসন 1984 সালে ডেভেলপ করে, পরবর্তীকালে 1994 সালে রিভাইজ করে। তো বেসিক্যালি এটাও একটা পেন্সিল ইকুইভ্যালেন্ট, পেন্সিলের ওপর বেস করে, মানে ভার্বাল টেস্ট। এখানে 10টা সাবসেট, 5টা ভার্বাল এবং 5টা নন ভার্বাল এবং নন ভার্বাল দুটোকে মিলিয়েই মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড ব্যাটারি তৈরি করা হয়। এবং এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোকে বেশি বাড়ানো হয়। ঠিক আছে, এবং মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোকে যত ডিফিকাল্ট বানানো যায় তার উপর বেস করে এটাকে তৈরি করা হয়। এরপরে কগনিটিভ এবিলিটি টেস্ট। এটা হচ্ছে কগ্যাট, এটা হচ্ছে লোহম্যান এবং হেগেন 2001 সালে ডেভেলপ করে। ঠিক আছে, এবং ভার্বাল এবং নন ভার্বাল টেস্টের ডিফারেন্স আছে। তো নন ভার্বাল টেস্টে বেসিক্যালি কি ভিজুয়াল অ্যানালাইসিস থাকে, তোমাকে ল্যাঙ্গুয়েজের রেস্ট্রিকশন কম থাকে। বর্তমানে আমরা দেবে মোবাইলে বা ফোনে টোনে ফেসবুক মারতে মারতে বিভিন্ন কুইজ টুইজ চলে আসে, সেখানে বেসিক্যালি আমরা নন ভার্বাল এগুলো পাই। দেখবে পাজেল দেওয়া থাকে, পাজেল সব, এই যে ম্যাথ রানার, এগুলো হচ্ছে সব আইকিউ টেস্ট কিন্তু করার জন্য হয়। ঠিক আছে, এবং এর উপর বেস করে প্রচুর গেম হয়। তো নন ভার্বাল বা পারফরমেন্স টেস্টের আরো কতগুলো, মানে এটা বেসিক্যালি পারফরমেন্স টেস্টের এক্সাম্পল। সেটা হচ্ছে সেগুইন ফর্ম বোর্ড, সেগুইন 1837 সালে। ফর্ম বোর্ড মানে একটা বোর্ডে কতগুলো ব্লক থাকে, সেটা হচ্ছে পারফরমেন্স করতে হয়, তোমাকে চেঞ্জ করতে হয়, সাজাতে হয়। হ্যাঁ, ঠিক আছে, এই যে আমরা আগে একটা করে বক্স থাকতো না, সেখানে একটা কোনো ছবি থাকতো, ছবিগুলোর ম্যাচ আলাদা আলাদা করে থাকতো, তোমাকে ম্যাচ করতে হতো। কোহলস বক্স ডিজাইন টেস্ট 1920 সালে, এবং পার্থুস ম্যাচ টেস্ট, এই যে ম্যাচ রানার বললাম, ম্যাচ টেস্ট। ঠিক আছে, এরকম বক্সগুলো থাকে,
এরকম বিভিন্ন রকম ম্যাচ থাকে, বিভিন্ন রকম ঘর করা থাকে, দিয়ে বললো এখান থেকে এন্ট্রি করলো, কোন দিক দিয়ে ঘোরালে বেরোতে পারবে। এই যে ম্যাচ টেস্ট গুলো, সেগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এখানে আর্মি বিটা টেস্টের এগুলো হচ্ছে। এরপরে এই যে এতগুলো ইন্টেলিজেন্ট টেস্ট আমরা আলোচনা করলাম, এই ইন্টেলিজেন্ট টেস্ট গুলোর সমস্যা কি বলতো? এই ইন্টেলিজেন্ট টেস্ট গুলোর সমস্যা হচ্ছে যে ধরো একটা ইন্টেলিজেন্ট টেস্ট আমেরিকাতে তৈরি হয়েছে, ইউএসএ তে তৈরি হচ্ছে। আচ্ছা, ভয়েস ক্লিয়ার হচ্ছে না? তোমরা সবাই যদি ক্লিয়ার না হয় একটু কপ করে অন করো, হ্যাঁ ঠিক আছে? তাহলে ধরো ধরো একটা ইউএসএ তে, হ্যাঁ, বিনেট বা টারম্যান একটা আইকিউ টেস্টের স্কেল আবিষ্কার করেছে, সেইটা এসে আমাদের ইন্ডিয়াতে অ্যাপ্লাই করা হলো। এবারে ওদের কন্ডিশন, ওদের কালচার, ওদের সংস্কৃতি, ওদের এনভায়রনমেন্ট, ওদের সোশ্যাল এনভায়রনমেন্ট, ওদের ইনফ্রাস্ট্রাকচার, আর আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের সোশ্যাল এনভায়রনমেন্ট, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, সবটা তো আলাদা, তাই না? তো বেসিক্যালি আলাদা। তাহলে এই টেস্টটা যদি আমাদের ইন্ডিয়ার কোনো বা ছাত্র বা শিশুর উপর ইউজ করা হয়, তাহলে সেইটা কি ইফেক্টিভ হবে? সেটা কি অ্যাকুরেট হবে বা ভালো হবে? ভালো হবে না। তো যেহেতু এই জন্য মানে কি, ওই টেস্টটা তৈরি করার সময় ওদের কালচার প্রভাব ফেলেছে। তো আমাদের বলছে যে ইন্টেলিজেন্সের ওপর কালচার বা সংস্কৃতি একটা প্রভাব ফেলে। তো আমাদের এমন ইন্টেলিজেন্ট টেস্ট তৈরি করতে হবে যেটা হচ্ছে একটু কালচার ফেয়ার ইন্টেলিজেন্স, মানে এখানে কালচার বা কোনো সংস্কৃতি প্রভাব না ফেলতে পারে, ঠিক আছে? প্রভাব না ফেলতে পারে, এটাকে বলা হয় কালচার ফেয়ার ইন্টেলিজেন্স বা সিএফআইটি। তো এর ক্যাটেল 1940 সালে, আইপ্যাড 1973 সালে। বেসিক্যালি আমরা যে নন নন ভার্বাল মেজারমেন্ট স্কেল গুলো ইউজ করি, সেগুলো কিন্তু একটু কালচার ফেয়ার, অর্থাৎ আমাদের স্কেল এমন তৈরি করতে হবে। দেখো, যে কোনো আইকিউ টেস্ট যেখানে যে কোনো একটা দেশে তো তৈরি হবে, যে কোনো একটা জায়গায় তো তৈরি হবে, তো কোনো না কোনো ভাবে কালচার এখানে ইফেক্ট পড়বেই। একদম সম্পূর্ণ কালচার ফেয়ার টেস্ট মানে হয় না, অ্যাকুরেট কালচার ফেয়ার টেস্ট হয় না। কিন্তু তার ফলেও আমাদের কি কিছু কিছু মানে আমাদের সচেতন ভাবে টেস্ট, একটা আইকিউ টেস্ট তৈরি করার সময় সময় টুল তৈরি করার সময় আমাদের মাথায় রাখতে হয় যাতে আমরা কালচার ফেয়ার টেল এটাকে ইউজ করতে পারি। তো তার মধ্যে এই যে কালচার ফেয়ার টেস্টগুলোর মধ্যে র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট, এইটা কিন্তু যেটাকে RMP বলি, র্যাভেন 1938 সালে প্রথম তৈরি হয়, 1986 সালে রিভাইজ হয়, 1995 সালে রিভাইজ হয়। তো এইটা বেসিক্যালি একটা কালচার ফি টেস্ট, মানে টেস্ট হিসেবে গণ্য করা হয় এটাকে। এটা নন ভার্বাল অর্থাৎ পারফরমেন্সের উপর বেস করে বা এরকম ছবি টবির উপর বেস করে তৈরি করা হয়, এবং ইন্ডাকটিভ রিজনিং এর উপর বেস করে তোমার আইকিউ টেস্ট করা হয়। হ্যাঁ, ফ্রি ইটসেলফ ফ্রম ল্যাঙ্গুয়েজ, এখানে কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না, ল্যাঙ্গুয়েজ না থাকলেই কালচার প্রভাব ফেলবে না, স্পিড থাকে না, স্পিড ইফেক্ট থাকে না। অর্থাৎ একটা ইউএস এর একটা 5 বছর বয়সের ছেলে যতটা স্মার্ট হবে, আমাদের ইন্ডিয়ার একটা 5 বছর ছেলে কি ততটা স্মার্ট হবে? স্মার্ট হবে না। অর্থাৎ স্পিড, যে ইউএস এর ছেলে, একটা ছেলে 10 সেকেন্ডে একটা কাজ করে দেয়, আরো ইন্ডিয়ার সেটা 20 সেকেন্ডে কাজ করছে, দিয়ে আমি বললাম কি আমাদের ইন্ডিয়ার ছেলেরা মেয়েরা পিছিয়ে, বেসিক্যালি এটা নয়। তো স্পিড যাতে ইফেক্ট না করতে পারে সেটার জন্য কিন্তু ভাবনা চিন্তা করে স্পিডটাকে সরিয়ে দিয়েছে এবং ল্যাঙ্গুয়েজ রাখে, ঠিক আছে? এবং এখানে বেসিক্যালি কতগুলো ফিগার রাখা হয়, ফিগার রাখা হয়। থ্রি ইনস্ট্রুমেন্ট, কালার পিএম, বিভিন্ন রং ব্যবহার করা হয় 5 থেকে 11 বছরের জন্য, স্ট্যান্ডার্ড পিএম 6 থেকে 80 বছরের বয়স পর্যন্ত, অ্যাডভান্স পিএম, ঠিক আছে? পিএম হচ্ছে প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স, ঠিক আছে? পিএম মানে হচ্ছে কালার পিএম মানে হচ্ছে কালার প্রোগ্রেসিভ ম্যাট্রিক, যেটা হচ্ছে 5 থেকে 11 বছর বয়সের ছেলে মেয়েদের জন্য। আর হচ্ছে স্ট্যান্ডার্ড পিএম, যেটা হচ্ছে 6 থেকে 80 বছর, এবং অ্যাডভান্স পিএম অ্যাডোলেসেন্স, অ্যাডাল্ট এবং সুপিরিয়র ইন্টেলিজেন্স, যাদের খুব আইকিউ বেশি তাদের জন্য। তো এভাবে এই র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা কালচার ফি টেস্ট। এছাড়া হচ্ছে লেটিয়ার ইন্টারন্যাশনাল পারফরমেন্স স্কেল, রিভাইস, রিও অ্যান্ড মিলার 1997, এটাও কিন্তু 1940 সালে প্রথম ডেভেলপ হয় এবং 1997 সালে সেটাকে রিভাইজ করা হয়। এটাও বেসিক্যালি একটা কিন্তু কালচার মানে ডেভেলপ ডিফারেন্স এথনিক গ্রুপ লেটার অ্যাপ্টার আমেরিকান গ্রুপ, এটাও বেসিক্যালি কালচার ফেয়ার টেস্ট হিসেবে একটা তৈরি করা হয়, ঠিক আছে? আর এই যে ড্র এ ম্যান টেস্ট, একটা অর্থাৎ মানুষের ছবি আঁকো, ঠিক আছে? মানুষের ছবি আঁকো, বা গুড অ্যান্ড হ্যারিন্স ড্রয়িং টেস্ট 1926 সালে, গুড এনাফ 1926 সালে তৈরি করে ড্র এ ম্যান টেস্ট, এটাও আইকিউ টেস্টের জন্য ইউজ করা হয়। আর গুড এনাফ বা গুড এনাফ হ্যারিস ড্রয়িং টেস্ট 1963 সালে, এটা হ্যারিস তৈরি করে। এটা বেসিক্যালি এরকম, মানে ছবি আঁকতে হবে তোমাকে, সেই ছবি আঁকার উপর বা ছবির বিভিন্ন পার্ট দেওয়া হবে আলাদা আলাদা করে, মানুষের বিভিন্ন বডির অংশ দেওয়া হবে, সেখানে তোমাকে তাড়াতাড়ি জুড়তে হবে, কালার দিতে হবে, এ করতে হবে, এভাবে তোমার আইকিউটা টেস্ট করা হয়, ঠিক আছে? তো বেসিক্যালি আইকিউ টেস্টের এখান থেকে আমরা যে বিষয়গুলো পড়লাম সেটা হচ্ছে কি, আমরা মেন্টাল এজ সম্পর্কে জানলাম, আমরা আইকিউ বা ইন্টেলিজেন্স কোশ্চেন সম্পর্কে জানলাম, যে মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100। হ্যাঁ বলো। হুম।
হুম 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 হুম, হ্যাঁ একদম। দেখো, হুম, আচ্ছা দেখো, ইন্ডিভিজুয়াল টেস্ট ভার্বালও হতে পারে, নন ভার্বাল হতে পারে। গ্রুপ টেস্ট ভার্বালও হতে পারে, নন ভার্বালও হতে পারে। এমন নয় যে গ্রুপ টেস্ট মানেই ভার্বাল হবে বা ইন্ডিভিজুয়াল টেস্ট মানেই নন ভার্বাল হবে, এরকম কিন্তু ব্যাপার না। এক সেকেন্ড, এবারে আমরা প্রশ্নগুলো আলোচনা করতে যাব। তার আগে একটা বিষয় তোমাদের বলে দিই, তোমাদের গ্রুপে তোমাদের ফি স্ট্রাকচারটা বা তোমাদের ফি স্ট্রাকচার নিয়ে তোমাদের প্রশ্ন ছিল, সেটা গ্রুপে শেয়ার করা হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো বা দেখেছো গ্রুপে। তো বেসিক্যালি আমাদের যে এসএলএসটির ফ্রি ক্লাসটা তোমাদের 3টে ক্লাস হয়েছে, এরপরে আর একটা ক্লাস হবে। তো এরপরে আমাদের মানে ফি স্ট্রাকচার বা এরপরে তোমরা ভর্তি হলে কোর্স ফ্রি এবং আমাদের পেড ব্যাচ যেটা শুরু হবে, সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি আমরা এখানে সবাই এডুকেশনেরই আছো, তো এডুকেশনেরটা ডিসকাস করছি। তো এডুকেশনের ক্ষেত্রে তুমি আমাদের জানো কিভাবে পড়ানো হয়, তোমরা ক্লাসগুলো করেছো, মাস্টার নোট থাকে। হ্যাঁ ঠিক আছে, একসঙ্গে একটা বই আকারে তোমাদের কাছে প্রিন্টেড নোট যাবে। ঠিক আছে, ভিডিও ক্লাস থাকে, রেকর্ডেড ক্লাস থাকে, মানে লাইভ ক্লাস থাকে, যেই ক্লাসটা যদি মিস করো তার রেকর্ডেড ভার্সন দেখতে পারবে, মক টেস্ট, এমসিকিউ, পিওয়াই কিউ এবং ডেইলি টার্গেট শিট মেনে পড়ানো হয়। যেরকম আমাদের এরকম 4 দিনের টার্গেট শিট দেওয়া হয়েছে, সেরকম আমাদের প্রতি মাসে মাসে টার্গেট শিট দেওয়া হবে। ঠিক আছে, সেরকম পড়তে হবে, পড়তে পারবে। তো বেসিক্যালি প্রথম 50 জনের জন্য একটা বিশেষ অফার রয়েছে, যে ওয়ান টাইম পেমেন্ট করলে 3899 টাকায় তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে ওয়ান টাইমে। ঠিক আছে, 3899 টাকায় পুরো যতদিন না এসএসসি পরীক্ষাটা হচ্ছে, এবং আমাদের মূল টার্গেট হবে যে 3 মাসের মধ্যেই যাতে সমগ্র সিলেবাসটাকে কভার করে পরীক্ষাটা দেওয়া যায়। এবং ইনস্টলমেন্টের ক্ষেত্রে 4999, সেটা 3টে ইনস্টলমেন্টে তোমরা দিতে পারবে। এখানে এই নোটটা ভালো করে দেখে নেবে। এবং কিভাবে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমরা এখানে সবকিছুই লেখা আছে। দেখো, অ্যাপটা ইনস্টল করবে বা ওপেন করবে, এখানে দেখো পিডিএফ, এই যে এখানে দেখো না, ক্লিক হেয়ার টু বায়ো অ্যাপ লিঙ্ক বা ইউটিউব লিঙ্ক, এখানে এই পিডিএফ এর এখানেই ক্লিক করবে, এখান থেকে দেখবে ওপেন হয়ে যাচ্ছে বিষয়। তারপর এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে যে কিভাবে তুমি মানে পেমেন্ট করবে এবং কিভাবে অ্যাপে এনরোল করবে। তা আর সমস্ত যেসব গুরুত্ব মানে তোমাদের যে কমন প্রশ্নগুলো, যে কবে থেকে পরীক্ষা মানে ব্যাচ শুরু হবে, 6 তারিখ থেকে আমরা শুরু করব, 3 তারিখে এই ক্লাসটা শেষ হবে মনে হচ্ছে, বা 6 তারিখ, মানে এই ভর্তি প্রক্রিয়াটা আগামী 6 তারিখ পর্যন্ত চলবে, বা 7 তারিখ, 8 তারিখ বা 9, 10 তারিখের দিক করে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এই বিষয়টা আছে, পিডিএফটা একটু ভালো করে দেখে নেবে এবং তোমরা ভালো করে সেরকম করে পড়াশোনা শুরু করবে। ঠিক আছে, যারা যারা আহ, হ্যাঁ বল। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ যে বিষয়টা বলতে, হ্যাঁ বেসিক্যালি এই যে আমাদের নোটগুলো, তোমরা নোটগুলো অ্যাপে পেয়ে যাবে, অ্যাপে পড়তে পারবে। কিন্তু তোমাদের যদি প্রিন্টেড নোট লাগে, সেই প্রিন্টেড নোট কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এবারে ওই প্রিন্টেড নোটের জন্য ওই প্রিন্টেড দাম, ধরো আমাদের এডুকেশন একটা 800 পেজের একটা পিডিএফ। ঠিক আছে, 800 পেজের পিডিএফ, প্রায় 800 সাড়ে 800 পেজ, এমসিকিউ মক টেস্ট সব মিলিয়ে, মানে সেখানেও এমসিকিউ আছে। তো 800 পেজের পিডিএফটা ওটা সম্ভবত মানে 550 টাকা মতো লাগবে, যেটা হচ্ছে তোমার হোম ডেলিভারি দিয়ে আর কি। মানে জাস্ট প্রিন্টিং কস্টটা এবং তোমার ডেলিভারি কস্ট, সেটা আমরা সেই বেসিসে তোমার বাড়িতে পৌঁছে দেবো। ঠিক আছে, তো এটা কিন্তু এটা অ্যাডিশনাল, এটা মাথায় রাখবে, এটা অ্যাডিশনাল। মানে প্রিন্টিংটা তোমার বাড়িতে পৌঁছতে গেলে সেটা হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, ভর্তি হয়ে গেলে, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভর্তি হলে ওই 1-2 সপ্তাহের মধ্যেই আমরা বইটা পাঠিয়ে দেবো। এখানে লেখা আছে মানে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মানে আমাদের যে প্রিন্টেড নোট, আমাদের যে না ভর্তি হলে এখন এখন তো এরকম করে প্রিন্টেড নোটের আমরা কি মানে বই আকারে প্রকাশের কথা এখনো হয়নি। ঠিক আছে, মানে এটা তোমার প্রিন্টেড নোটটা ভর্তি হলে এর সঙ্গে অ্যাডিশনাল, মানে যদি বই আকারে পেতে চাও সেটা তাহলে আলাদা প্রাইস পড়বে। ঠিক আছে, সেটা তাহলে তোমাকে করতে, মানে শুধু যদি নোটসের জন্য বা প্রিন্টেড নোটের জন্য লাগে, সেটা আলাদা চার্জ পড়বে। বুঝতে পারছো, শুধু মানে শুধু করতে গেলে, কারণ ওটা হচ্ছে মানে যেটা নেওয়া হচ্ছে এখানে, সেটা হচ্ছে কোর্স ফিস। আর হচ্ছে মানে কোর্স ফিস বলছি, প্রিন্টিং, সেটা কথা বলতে হবে, সেটা আমি এখন ওটা আমি বলতে পারছি না, বুঝলে। হ্যাঁ বলো। ও বাংলারও আছো নাকি এখানে? আচ্ছা, বাংলার জন্য, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ফি, হ্যাঁ একজন এই তো বাংলার এখানে দেওয়া হয়েছে যে 11-12 হলে 5499, 11-12, আর হচ্ছে 9-10 হচ্ছে 3899। ঠিক আছে, বাংলার জন্য এটা ওয়ান টাইমে। ঠিক আছে, এইটা হচ্ছে আর হচ্ছে আর হ্যাঁ, মানে প্রিন্টেড নোটটা তোমরা কবে পাবে সেটা মানে মানে প্রিন্টেড নোট যারা ভর্তি হবে, অ্যাডমিশন নেবে, তারা পেয়ে যাবে। আর বাদ বাকি যারা, তারা একটু যোগাযোগ করবে, ফোন করবে, বা ওই অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে সেখানে
ইনস্টলমেন্টটা হচ্ছে আমাদের ৩ বারে দেওয়া যাবে, ঠিক আছে? মানে ৩টে ইনস্টলমেন্টের মধ্যে, যেরকম ধরো এডুকেশনের প্রথম ইনস্টলমেন্ট হচ্ছে ২,৪৯৯, তারপরে ১,০০০ করে ইনস্টলমেন্ট একটু বেশি পড়বে আর কি। তো এইটা বেসিক্যালি দেখো, তোমরা সমস্ত ইনস্টিটিউশন গুলো মানে দেখেছো বা খোঁজ খবর নিয়েছো, মানে সেখান থেকে আমরা সব যতটা কম করা যায় সেটা করেছি, ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ, আজকের নোটস পেয়ে যাবে। না না না, ওর সঙ্গে না, এটা তোমরা মানে পিপিটি পিডিএফ আকারে পাবে, পিডিএফ আকারে পাবে অ্যাপে। আর বইটার প্রিন্ট নিতে গেলে তোমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, কারণ প্রিন্টটা তো তোমাকে, ধরো তুমি প্রিন্ট করতে, তোমরা সেই সময়টাতে নষ্ট হয়, তাহলে আমরা প্রিন্ট করে পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নেই, কিন্তু প্রিন্টিং কষ্ট। হুম। হ্যাঁ হ্যাঁ, ওর এই ফ্রি ক্লাসের সব মেটেরিয়াল তোমরা পাবে, সেগুলো তোমরা ফ্রিতেই পাবে, সেটা আজকে নোটসটা তোমাদের পাঠানো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নোটসটা তোমাদের পাঠিয়েছি, দেখো নোটসটা তোমরা। হুম। হ্যাঁ আচ্ছা, ক্লাসে হ্যাঁ ওগুলো বেসিক্যালি মানে এতে করা হয় যে এমসিকিউ তে আছে, ঠিক আছে, অসুবিধা। আচ্ছা বেশ, ঠিক আছে, পিপিটিটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো এরপর আমরা কিছু প্রশ্ন অ্যান্সার প্র্যাকটিস করি নাকি? হ্যাঁ বলো বলো। হুম। মক টেস্ট মক টেস্ট হিউজ নাম্বার অফ মক টেস্ট রেগুলার আপডেট হবে, এবং সেখানে মানে এরকম নয় যে সপ্তাহে দুটো করে মক টেস্ট যাবে, এরকম নয়। আমরা প্রতিটা ইউনিট ধরে ধরে, প্রতিটা টপিক ধরে ধরে মক টেস্ট আপলোড করে দেবো। হ্যাঁ, সেটা তোমরা মানে একসঙ্গে, তোমার যদি এবিলিটি থাকে একসঙ্গে আমি 10টা। হ্যাঁ, 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ অপশন নেই, তুমি তো আর হাফ মানে এ করে যাবে না। ঠিক আছে, এটা হ্যাঁ, আমরা অবশ্যই 3 মাসের মধ্যেই কমপ্লিট করবো। অলরেডি নোট আমাদের। হ্যাঁ, বইটা। হুম। আচ্ছা বেশ, সেটা দেখছি। হ্যাঁ সেটা ভাববো। হ্যাঁ 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 হ্যাঁ। এডুকেশনের জন্য এখন 2 জন আছে, তবে আরো 1 2 জন বাড়াতে হবে আমাদের, ঠিক আছে? দেখো বেসিক্যালি কি বলতো, মানে অনেক বেশ মানে আমাদের যে, মানে আমরা অবশ্যই যখন টানতে হবে অনেকটা, সেখানে আমাদের আরো একজনকে মতো নিতে হবে, কিন্তু মানে পড়ানোর না একটা ধরন থাকে। তো ধরো যদি আমার 10টা ইউনিটের জন্য 10টা টিচার থাকে, দেখবে তুমি 10টা ইউনিটের মধ্যে ধরো যে টিচার গুলো ভালো তাদের ইউনিট তুমি বুঝে গেছো, আর যারা একটু সমস্যা আছে সেই ইউনিট তুমি বুঝতে পারছো না। তো এই ইস্যুটা কিন্তু থেকে যায়, ঠিক আছে? তো আমরা মানে মোটামুটি এখন আমাদের 2 জন আছে এডুকেশনের, পুরো এডুকেশনের। তবে মানে যেহেতু ক্লাস তোমাদের বাড়াতে হবে, আমাদের পক্ষে তো সম্ভব নয় 2 জনের পক্ষে এরকম টানা, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফ্যাকাল্টি বাড়বে। ঝুমা। হ্যাঁ বল। হুম। হুম। ওইটাই এই ব্যাপারটা হচ্ছে, ওগুলো তো প্রচুর আপলোড করতে হয় এখন, এই সময়ের মধ্যে এক্সপ্লেনেশন ওইখানে মানে ওগুলো, ওই যে মক টেস্ট আপলোড করতে হয়েছে, ওগুলো প্রশ্ন প্রথমে তৈরি করতে হয়, একবার একটা সিস্টেমে আপলোড সিস্টেমে আপলোড করতে হয়, আবার একটা সিস্টেমে আপলোড করতে হয়, ও বহুত ব্যাপার থাকে, বুঝলে? তো এই সময় আমরা মানে সত্যি দিতে পারলে ভালো হতো, এই সময় আমরা এক্সপ্লেনেশনটা মানে দিতে মানে পারবো না আর কি, ওটা মানে এই সময়ের মধ্যে সম্ভব নয়। তবে এক্সপ্লেনেশন তুমি পাবে যখন আমরা মানে লাইভ ক্লাসে প্রশ্ন এমসিকিউ প্র্যাকটিস করব, তখন সেখানে কিন্তু তোমার প্রশ্নের এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, এবং তোমার তুমি অ্যাপে ধরো প্রশ্ন মানে টেস্ট দিলে, সেখানে দেখা গেলো তোমার 5টা প্রশ্ন তুমি বুঝতে পারছো না কেন এই অ্যান্সারটা হলো, তাহলে সেগুলো একটু মার্ক করে রাখবে, সেগুলো যখন লাইভ ক্লাস হবে জিজ্ঞেস করবে, সেখানে তোমার ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, চলো আমরা হ্যাঁ প্রথম প্রশ্ন। হ্যাঁ, তাহলে অ্যালফ্রেড বা বিনেট, এ হচ্ছে আমাদের মেন্টাল এজের কথা প্রথম ইন্ট্রোডিউস করে। ইন হোয়াট ইয়ার ওয়াজ স্ট্যানফোর্ড বিনের ইন্টেলিজেন্স স্কেল ওয়াজ পাবলিশড বাই লুইস টার্ম্যান? বলো। আচ্ছা, অপশন অ্যান্সার গুলো তোমরা মানে এ করে পাঠাও একটু, অ্যান্সার গুলো তোমরা চ্যাট বক্সে পাঠাও, ঠিক আছে? মানে
মেসেজ এতে করে টাইপ করো। জুমাসি বলছো, প্রথমের প্রশ্নটা আরেকবার দেখাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রথম বলছে মানসিক বয়স ধারণাটি কে প্রবর্তন করেন। হ্যাঁ, এই তো প্রথম প্রশ্ন দেখাচ্ছে, এটা প্রথম প্রশ্ন, এটা 1 নম্বর প্রশ্ন। আর এইটা হচ্ছে 2 নম্বর। প্রথম, এটা 2 নম্বর। এইটা প্রথম প্রশ্ন। কিন্তু- না, এটা প্রথম প্রশ্ন, তাহলে তোমার নেট স্লো আছে, একটু লেফট করে আবার একবার জয়েন করো। আরে 1 নম্বর প্রশ্ন স্ক্রিনে আছে, এখন সবাই 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে লেফট করে জয়েন করো, তোমার নেট স্লো ওই জন্য দেখতে পাচ্ছ না আমি। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা আমাদের প্রশ্ন কি, এটা হচ্ছে ইন, হ্যাঁ, ইন হোয়াট ইয়ার ওয়াজ 1912 সালে পাবলিশ হয়েছিল লুইস টারম্যানের দ্বারা স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স স্কেল। 1916, 1916 একদম। হ্যাঁ, 1916, 3 হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে। হুইচ ফর্মুলা ইউজ টু ক্যালকুলেট ইন্টেলিজেন্স কোশ্চেন বা আইকিউ। আচ্ছা, টাইপ করে অ্যান্সার গুলো দাও তবে, হ্যাঁ। বি, মেন্টাল, এই দেখো এই যে প্রশ্নগুলো না, এরকম প্রশ্নগুলো দেখে করবে, মানে দেখছো সবটা, দেখো তাতেও ভুল অ্যান্সারে ক্লিক হয়ে যায় মাঝে মাঝে, কাছাকাছি অপশনগুলো থাকে তো। একদম বিটাই হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, হুইচ টাইপ অফ ইন্টেলিজেন্ট টেস্ট ইজ অ্যাডমিনিস্ট্রেটেড টু ওয়ান পার্সন অ্যাট এ টাইম। কোন ধরনের মানে ইন্টেলিজেন্স। আচ্ছা, হ্যাঁ, সবাই অপশন সি বলছো, একদম অপশন সি হচ্ছে সঠিক আনসার, ইন্ডিভিজুয়াল বা টেস্ট বা ব্যক্তিগত পরীক্ষা। হু ডেভেলপ দ্য উইসলার ইন্টেলিজেন্স স্কিলস। এই যে উইসলার ইন্টেলিজেন্স স্কেলের এতগুলো স্কেল আছে। অপশন সি ডেভিস উইসলার। পরের প্রশ্ন দেখো, হুইচ হুইচ ইন্টেলিজেন্স স্কেল ফোকাস অন সিকুয়েন্সিয়াল এন্ড স্টিমুলেশন প্রসেসিং। কোন ইন্টেলিজেন্স স্কেল সিকোয়েন্স এবং স্টিমুলাস প্রসেসিং এর উপর জোর দেয়। কি বলছো? হ্যাঁ, কাফম্যান অ্যাসেসমেন্ট ব্যাটারি অফ চিলড্রেন, একদম। সিকোয়েন্সিয়াল এন্ড স্টিমুলাস প্রসেসিং এগুলোর উপর জোর। আচ্ছা, আর এরা হচ্ছে, আর এটা কি করে, দাস আর নিংলি কগনিটিভ অ্যাসেসমেন্ট করে, এরা পাসের উপর গুরুত্ব দেয়। পিএডব্লিউএস, প্ল্যানিং অ্যাসেসমেন্ট আর স্টিমুলাস প্রসেসিং এবং স্টিমুলাস রেসপন্স। তো এরা হচ্ছে, আর এই কাপম্যান অ্যাসেসমেন্ট ব্যাটারি ফর চিলড্রেন সিকোয়েন্সিয়াল এন্ড স্টিমুলাস প্রসেসিং এর উপর। হোয়াট ডু দ্য লেটার পাস ইন দ্য পাস থিওরি স্ট্যান্ড ফর। পাসের ফুল ফর্ম কি, এটা প্রশ্ন আসছে। আচ্ছা, পড়ো না একটু অফ করে। সবাই ইয়ে করছে তো, প্রশ্নগুলো দিচ্ছে তো, চেষ্টা করুন, সবাই চেষ্টা করুন। ঠিক আছে, একদম একদম, প্ল্যানিং অ্যাটেনশন স্টিমুলাস রেসপন্স আর হচ্ছে সাকসেসিভ রেসপন্স। ঠিক আছে, ঠিক আছে, তো আজকের ক্লাসের আমাদের এইটুকু পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো তোমাদের জানিও।